আহ ব্যাংক জব প্রস্তুতির যে বুট ক্যাম্পের কথা আমরা এতদিন ধরে শুনে আসছিলাম, সেটার প্রথম সেশনে আমরা আজকে জয়েন করেছি। আমাদের আজকে আমাদের এখানে আসলে এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকে ইংরেজির যে প্রিপারেশনটা আছে, বেসিক্যালি হচ্ছে প্রিলির যে প্রিপারেশনটা আছে, সেই প্রিপারেশনের ব্যাপারে আমরা আসলে একটু কথাবার্তা বলবো, সেই প্রিপারেশন সম্পর্কে আমরা একটু জানবো। ওকে। তো প্রথম বিষয় হচ্ছে আসলে এই যে বুট ক্যাম্প, এটার আসলে অবজেক্টিভটা কি? এই বুট ক্যাম্পের অবজেক্টিভটা হচ্ছে আমরা এই বুট ক্যাম্পের দ্বারা আমরা যারা নতুন প্রার্থী আছি, আমরা যারা ব্যাংকে নতুন প্রার্থী আছি, যারা ব্যাংকের চাকরির বিষয়ে চিন্তা ভাবনা করছি, আমরা হয়তো চিন্তা করছি যে আমরা আমাদের কেরিয়ারটা ব্যাংকে আমাদের আমাদের কেরিয়ারটা গড়বো, তাদের জন্য আসলে এই মুহূর্তে তাদের আসলে করণীয় কি? যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট আছেন, যারা শুরু করবেন সামনের প্রস্তুতি, ওনারা আসলে কিভাবে শুরু করতে পারেন, এবং মোটা দাগে বলতে গেলে আসলে ওনাদের করণীয়টা কি? এবং ওনারা আসলে, যেমন আমরা যখন চাকরির পড়াশোনা যখন আমরা শুরু করি, বেসিক্যালি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, সেটা হচ্ছে আমরা যখন চাকরির থ্যাংক ইউ সো মাচ লাউ ভাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যারা একদম আমরা ফ্রেশ গ্রাজুয়েট আছি, আমাদের আসলে আমরা যখন বিশেষ করে আমি আমার কথা যদি বলি, আমি আমার বলি, আমি যখন চাকরির পরীক্ষা চাকরির প্রস্তুতিটা যখন আমি শুরু করেছিলাম, তো প্রস্তুতি শুরুর দিকে যে বিষয়টা দেখা যেত আসলে, আমি আসলে কোথা থেকে পড়বো, কি পড়বো, মানে এক্স্যাক্টলি এই বিষয়গুলো সম্পর্কে আসলে প্রপার ধারণার একটা ঘাটতি যারা একদম শুরুতে থাকেন জব প্রিপারেশনে, তাদের মধ্যে দেখা যায়। এখানে যেহেতু আমাদের টপিকগুলো নির্দিষ্ট করা, কোন কোন টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, সে মানে সেই টপিকগুলো যেহেতু আমরা জানি, যেমন ইংরেজি, বাংলা, ম্যাথ, সাধারণ জ্ঞান এবং জিকে। সো এই টপিকগুলো আসলে কোথা থেকে পড়া যায়, কিভাবে পড়া যায়, কিভাবে পড়লে আমি আসলে আমার প্রিপারেশনটা এলোমেলো হবে না, এইসব বিষয় নিয়ে আসলে আপনাকে যাতে একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দেওয়া যায়, এইটাই হচ্ছে আপনার এই বুট ক্যাম্পের উদ্দেশ্য। যেমন এই বুট ক্যাম্পের মধ্যে আসলে কি আছে, এই বুট ক্যাম্পের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রিপারেশন নিয়ে আপনাকে বিস্তারিত আলোচনা করা হবে। ব্যাংকের চাকরির ক্ষেত্রে রিটেনের গুরুত্ব অনেক বেশি। এটার পিছনে একটা কারণ আছে, কারণ ব্যাংকে প্রিলি এবং রিটেনের মাঝখানে আসলে গ্যাপ খুব বেশি থাকে না, কাজে যারা ব্যাংকের প্রস্তুতি নেন তাদের কিন্তু প্রিলি এবং রিটেনের প্রিপারেশনটা একই সাথে নিতে হয়। যেহেতু প্রিলি এবং রিটেনের প্রিপারেশন একই সাথে নিতে হয়, সে কারণে এই বুট ক্যাম্পে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, যেটা আসে আপনার ব্যাংক লিখিততে, ফোকাস রাইটিং যেটা আসে সেটা, এইসব এগুলো আসলে কিভাবে লিখতে হয়, প্লাস হচ্ছে আপনাকে ক্লাসেও আপনার হচ্ছে কি হাতে কলমে এগুলো লেখানোর প্র্যাকটিস করা হবে। এর পাশাপাশি হচ্ছে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে। সো মোটামুটি একজন প্রার্থী এই বুট ক্যাম্পে যারা থাকবেন, তারা উনি যতদিন পর্যন্ত ওনার ব্যাংক জব হবে না, ততদিন পর্যন্ত ব্যাংক জব পাওয়ার জন্য বা ব্যাংক জব সিকিউর করার জন্য কি পড়তে হবে, কি পড়তে হবে না, কি বাদ দিতে হবে, কোথা থেকে পড়তে হবে, কি কি লাগে না লাগে, এই ডিটেল আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার চাকরির আমাদের আসলে শুরুটা কিভাবে হয় দেখেন। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, অথবা আমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ছি। আমার প্ল্যান হচ্ছে আমি আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে যাতে আমি চাকরিটা এনশিওর করতে পারি, সেটার জন্য আমি আসলে চিন্তা করছি আমি আসলে পড়াশোনা শুরু করা দরকার চাকরি, আমি চাকরি পড়াশোনা শুরু করব। তাহলে চাকরি পড়াশোনা শুরু করার ক্ষেত্রে আমাদের আহ এই যে একটা 6 মাস 1 বছর অনেক প্রার্থী চলে যায়, কিভাবে চলে যায়, এই যে এই কতক্ষণ এই বই পড়ে, কতক্ষণ ওই বই পড়ে, কতক্ষণ এই ভাইয়ার সবারই আসলে এক একজন, মানে যারা যারা সফল হয়েছেন সবার তো এক একজনের এক এক রকম আসলে গাইডলাইন থাকে। তো বিভিন্ন গাইডলাইন, যে গাইডলাইনটা পছন্দ ওই গাইডলাইনটাই নেয়, আবার কয়দিন পরে এই গাইডলাইন বাদ দিয়ে আরেকটা গাইডলাইন নেয়, মানে মোটামুটি একটা হ্যাপ হ্যাজার্ড সিচুয়েশন থাকে, একটা এলোমেলো অবস্থার মধ্যে দিন দিন চলে যায়, সময় চলে যায়, কিন্তু আসলে আহ বেসিক যে পড়াশোনাটুকু, ওই পড়াশোনাটুকু হয় না। তো যে আহ, কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বেসিক্যালি এই বুট ক্যাম্পের পারপাসটাই হচ্ছে এটা। এই বুট ক্যাম্প যারা করবে তাদের চাকরি পাওয়ার জন্য কি পড়তে হবে, কি পড়তে হবে না, এই ব্যাপারে আর এই বুট ক্যাম্প শেষ হওয়ার পর আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। এটাই হচ্ছে বুট ক্যাম্পের মূল উদ্দেশ্য। এবার আসেন তাহলে আমরা আজকে কিসের ব্যাপারে জানবো? আমরা আজকে ইংরেজি প্রস্তুতিটার ব্যাপারে জানবো, কারণ আপনারা জানেন ব্যাংকে চাকরির ক্ষেত্রে ইংরেজি কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করে। কারণ হচ্ছে আপনার এখানে প্রিলি মার্কের পাশাপাশি আপনারা জানেন ইংরেজি যে ব্যাংকে 200 নম্বরের রিটেন পরীক্ষা হয়, 200 নম্বরের যে রিটেন পরীক্ষা, এই রিটেন পরীক্ষার ক্ষেত্রে 200 নম্বর রিটেন পরীক্ষার ক্ষেত্রে সিংহভাগ কিন্তু আপনার ইংরেজি রাইটিং পার্ট থেকে কভার করে। কাজেই আপনার ইংরেজির গুরুত্বটা তো আপনি আসলে বুঝতেই পারছেন। চল তাহলে আপাতত আমরা আজকের ক্লাসে ব্যাংকের ইংরেজি যে প্রিলি প্রিপারেশন সেটার ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করি। ব্যাংকের ইংরেজি টোটাল হচ্ছে 25 মার্ক।
আমার প্রিলি, এটা হচ্ছে প্রিলির সিলেবাস। প্রিলি আমার 100 মার্কের পরীক্ষা, এই 100 মার্কের পরীক্ষার মধ্যে আমার প্রিলিতে ইংরেজি থেকে আমার 25 মার্কের আনসার করতে হবে, 25 মার্কসের, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে আমি কোশ্চেনগুলো আমার সেশনের শেষে নিব, তারপর একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসাতে প্রাসঙ্গিক প্রশ্নটার উত্তর আপনাদেরকে একটু বলছি। একজন ভাইয়া প্রশ্ন করেছেন এখানে যে অনেকেই চাকরির বাজারে আছে, মানে আপনার হচ্ছে পরীক্ষা দিচ্ছে কিন্তু প্রিলি পাস করছে না, তাদের ক্ষেত্রে আসলে এই বুট ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে কিনা। এটার উত্তরটা হচ্ছে এই, যিনি দীর্ঘদিন ধরে পড়াশোনা করেও প্রিলি পাস করছেন না, এখানে প্রথম বিষয়টা হচ্ছে অ্যানালাইসিস করার বিষয় হচ্ছে উনি কেন প্রিলি পাস করছেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অ্যানালাইসিস করা। উনি প্রিলি পাস করছেন না, কয়েকটা প্রবাবল কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ আমি যেটা বলছি, যিনি যারা যারা এই আহ, ঘরনার আছেন, যারা অনেকদিন ধরে পড়ছেন কিন্তু প্রিলি পাস করছেন না, তারা আমার কথাগুলো হয়তো ওনাদের রিয়েল লাইফে মিলে যাবে, আপনারা একটু মিলাই নিয়েন। নাম্বার ওয়ান, যারা দীর্ঘদিন ধরে প্রিলি পাস করছে না, তাদের প্রিলি পাস না করার পিছনে অন্যতম কারণ হচ্ছে অগোছলো পড়াশোনা। অগোছলো পড়াশোনাটা কিরকম, উনি আসলে কতক্ষণ এই বই পড়ছে, কতক্ষণ ওই বই পড়ছে, কোনো বই পারফেক্টলি শেষ করছে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন প্রিলি ফেল করার, ব্যাংকে প্রিলি ফেল করার নাম্বার ওয়ান রিজন হচ্ছে এটা। সেকেন্ড রিজন কি হইতে পারে? সেকেন্ড রিজন হইতে পারে উনি আসলে বুঝতে পারছেন না উনার আসলে কি পড়া উচিত, কি বাদ দেওয়া উচিত। উনি পড়াশোনাতে পারফেক্টলি সময় দিচ্ছেন, উনি পড়ছেনও, কিন্তু উনি আসলে বুঝতে পারছেন না উনার প্রিলি পাস করার জন্য কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকগুলো আসলে পড়া দরকার। আর নাম্বার থ্রি, এটা হচ্ছে উনি পড়ছেন অনেক, কিন্তু উনি প্র্যাকটিস করছেন না। শুধু পড়লে হবে না, শুধু পড়লে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিরকম? পরীক্ষা দিতে হবে। সোজা কথা হচ্ছে পরীক্ষা দিতে হবে। আপনি পরীক্ষা যতক্ষণ দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আসলে আপনি শিওর হইতে পারবেন না আপনি যে পড়াশোনাটা করছেন সেটা আসলে পারফেক্টলি পড়া হয়েছে কিনা। তাহলে যে কথা বললাম, এখন কথা হচ্ছে বুট ক্যাম্পটা ওনাদেরকে হেল্প করবে কিনা। বুট ক্যাম্পটা দুটা ক্ষেত্রে হেল্প করবে। একটা হচ্ছে যারা অনেকদিন ধরে পড়াশোনা করেও প্রিলি পাস করছেন না, বুট ক্যাম্পে আসলে ওনারা বুঝতে পারবেন কি কি পড়া দরকার, অর্থাৎ উনি যা পড়ছেন তার সাথে আসলে কোন কোন বিষয়গুলো অ্যাড করা দরকার বা কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া দরকার, এই বিষয়টা উনি জানতে পারবেন। সেকেন্ড বিষয় হচ্ছে উনি আসলে কোন কোন সোর্স থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটার ব্যাপারে উনি জানতে পারবেন। তো আশা করছি যারা দীর্ঘদিন ধরে প্রিলি চেষ্টা করো, প্রিলি উতরে যাচ্ছেন না, তাদের জন্য বুট ক্যাম্পটা কার্যকরী হবে। ওকে, আসেন তাহলে যেটা বলছিলাম, আবার আমার প্রসঙ্গে ফিরে যায়, সেটা হচ্ছে ইংরেজির প্রস্তুতি হচ্ছে আপনার 25 মার্কসের। আমাদের প্রিলির মার্ক হচ্ছে 25, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসেন এই 25 মার্কটা আসলে কিভাবে ভাগ হবে। এর মধ্যে হচ্ছে দেখেন, ব্যাংকের ইংরেজি, মনে রাখবেন ব্যাংকের ইংরেজি সাধারণত ভোকাবুলারি বেসড একটা পরীক্ষা। ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভোকাবুলারির ব্যাপারে আমি আজকে ক্লাসে বলবো। পাশাপাশি পাশাপাশি ভোকাবুলারি কিভাবে ভালো করতে হবে এটার জন্য আলাদা সেশন বুট ক্যাম্পে আছে, ঠিক আছে? সো টেনশন করার কিছু নাই, ব্যাংক ভোকাবুলারি নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আজকে সেশনটা দেখলে অনেকটুকু দুশ্চিন্তা কেটে যাবে বলে বিশ্বাস করি। একটু ধৈর্য ধরে আমরা শুনি। আচ্ছা, ব্যাংকের যে 25 মার্ক, এই 25 মার্কের মধ্যে ভোকাবুলারি থেকে 12 থেকে 15 মার্কের প্রশ্ন আসতে পারে, 12 থেকে 15। গ্রামার থেকে আসতে পারে 10 থেকে 13 মার্কের। অর্থাৎ মনে করেন কোথাও 12 মার্কের ভোকাবুলারি আসলে সেখানে দেখা গেল 13 মার্কের হচ্ছে আপনার গ্রামার দিল, এরকম আর কি। অথবা গ্রামার 10 মার্কের হলে ভোকাবুলারি চলে আসছে 15 মার্কের, এরকম মোটামুটি এই দুইটা মিলে। এবার আসলে লিটারেচার পার্ট, লিটারেচার আসলে এক দুইটা প্রশ্ন, এটা খুব রেয়ারলি আসে, আসে না বললেই চলে, রেয়ারলি আসে। কখনো মনে করেন যে দিয়ে দিল, এটা খুব রেয়ারলি, খুবই রেয়ারলি, ঠিক আছে? সো লিটারেচারের ব্যাপারে আপনার আসলে ওরিড হওয়ার কিছু নেই, বা লিটারেচার নিয়ে আসলে অত মাথা ঘামাইতে হবে না, কারণ লিটারেচার থেকে সাধারণত প্রশ্ন আসে না। আর যদিও একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন কোনো কারণে কখনো আসে, সেটা আপনার একেবারে কমন প্রশ্ন হবে, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা এক এক দুই পেজ পড়লে এখান থেকে কোয়েশ্চেন আনসার পারা যাবে, যে প্রশ্নগুলো মানে আসতে পারে আর কি। ওকে, তাহলে মোটা দাগে আমরা যে 25 মার্ক প্রিলির আছে, সেই 25 মার্কটা হচ্ছে আমার ভোকাবুলারি এবং গ্রামার এই দুইটার ভিত্তিতে, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে আসেন এই দুইটা মার্ক, ভোকাবুলারি এবং গ্রামার মার্ক, টোটাল মার্ক হচ্ছে আমার 25। আচ্ছা, ইংরেজি তাহলে আমরা আগের স্লাইড থেকে আমরা যেটা বুঝতে পারি, ইংরেজির যে প্রিপারেশন, এই ইংরেজির প্রিপারেশনটা ইংরেজি অংশটা মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে আমার গ্রামার। একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে গ্রামার। এখন একটা বিষয় দেখেন, আপনার মেইন সমস্যা কিন্তু ভোকাবুলারিতে, গ্রামারে কিন্তু আপনার সমস্যা কম। বেশিরভাগ প্রার্থীরই প্রবলেমটা হচ্ছে ভোকাবুলারিতে, ঠিক আছে? বেশিরভাগেরই প্রবলেম হচ্ছে কি, ভোকাবুলারিতে। ভোকাবুলারিতে প্রবলেমটা আসলে কেন? ভোকাবুলারিতে প্রবলেমটা হচ্ছে বেশ কিছু কারণে। ভোকাবুলারির প্রবলেমগুলো কি, এই ভোকাবুলারির প্রবলেমের ব্যাপারে ডিটেইল আমরা আসলে আমার পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখে নিব, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাংকের যে চাকরির প্রস্তুতি, তাহলে দেখেন ব্যাংক, অনেকে বলে স্যার ব্যাংক আর বিসিএস এর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? ব্যাংক আর বিসিএস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, বিসিএস এ আপনার 15 মার্কের লিটারেচার থেকে প্রশ্ন থাকে, ইংলিশ লিটারেচার, সেই জায়গাটা থেকে আপনি কি পাচ্ছেন, মুক্তি পাচ্ছেন কোথায়?
ব্যাংকের প্রিপারেশনে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ভোকাবুলারির যে মানে ভোকাবুলারিটা যত বেশি, বিসিএস এর ক্ষেত্রে ভোকাবুলারি আসলে অত বেশি মানে কি হয় না, ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আসলে ভোকাবুলারিটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। সো ব্যাংক এবং বিসিএস এর অনেকেই আছেন যারা নতুন প্রার্থী, তারা আসলে ব্যাংক এবং বিসিএস দুটো একসাথে প্রিপারেশন নিতে চান, তাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রেখে পড়তে হবে, ব্যাংকের জন্য আপনার শুধু ভোকাবুলারি এবং গ্রামার পড়বেন, বিসিএস এর জন্য আলাদা করে আপনার লিটারেচার পার্টটা পড়তে হবে। তো ব্যাংকের জন্য যে ভোকাবুলারি এবং গ্রামার পড়বেন একই, দেখেন বিসিএস এর গ্রামার এবং ব্যাংকের গ্রামার দুইটা মোটামুটি সেম, কাছাকাছি। শুধু ভোকাবুলারিটা, ব্যাংকের ভোকাবুলারিটা একটু আর একটু বেশি পড়তে হয়, ব্যাংকের ভোকাবুলারিতে আর একটু বেশি গুরুত্ব দিতে হয়, একটু বেশি সময় দিতে হয়, যেহেতু ব্যাংকের ভোকাবুলারিতে মার্কটা অপেক্ষাকৃত একটু বেশি। ওকে, তাহলে আমরা মোটা দাগে পাইলাম কি, আমরা যখন ব্যাংকের ইংরেজি প্রিপারেশন নিব, এখানে আমার দুটা টপিক পড়তে হবে, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার। দেখেন ভোকাবুলারি নিয়ে এখন আমরা যখন ভোকাবুলারি, ব্যাংকের ইংরেজির ক্ষেত্রে ভোকাবুলারি যখন অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে, তখন একটা কোয়েশ্চেন, একটা কমন কোয়েশ্চেন আমার মধ্যেই আছে, স্যার আমি তো ব্যাংকের প্রিপারেশন নিতে পারবো না। কেন কেন নিতে পারবেন না স্যার? আমি ব্যাংকের প্রিপারেশন কিভাবে নেবো? আমার তো ভোকাবুলারি, আমার তো ভোকাবুলারি স্কিল খুবই খারাপ, আমার ওয়ার্ড স্ট্রোক নাই বললেই চলে, আমি তো কমন কমন ওয়ার্ড গুলার মিনিংই জানি না, তাহলে আমি আসলে কিভাবে ব্যাংকের প্রিপারেশন নিবো? তার মানে এটা তো আসলে আমার জন্য মনে ব্যাংকের চাকরিটা পাওয়া হবে না, কারণ আমি তো আসলে ভোকাবুলারি পারি পারি না। ওকে, তাহলে এইখানে ভোকাবুলারির ক্ষেত্রে আপনার আসলে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অলমোস্ট সবারই খুব কমন সমস্যা। নাম্বার ওয়ান সমস্যা, প্রথম সমস্যাটা কি? স্যার মনে থাকে না, ভোকাবুলারি পড়ি, আজকে একটা ওয়ার্ড পড়ছি, কালকে এই ওয়ার্ডটা ভুলে গেছি, এটা আর মনে নেই। ওকে, সেকেন্ড, স্যার ভুলে যায়। স্যার আমি ভোকাবুলারিতে সময় দিচ্ছি, ভোকাবুলারি পড়তেছি, কিন্তু স্যার আমার ভোকাবুলারি কি থাকতেছে না, স্যার আমার ভোকাবুলারি কি থাকতেছে না, মনে থাকতেছে না। স্যার ভোকাবুলারি মনে থাকে না, কোনোভাবে মনে থাকে না, কি করতে পারি এখন? আমার ভোকাবুলারি ভুলে যাচ্ছে, আমি যা পড়ছি তাই ভুলে যাচ্ছি। হ্যাঁ, এই অবস্থা। নাম্বার তিন সমস্যা, স্যার আপনি আমাকে যেভাবে বলবেন আমি ওভাবে করে পড়তে পারবো, আপনি আমাকে যতক্ষণ পড়তে বলবেন আমি ততক্ষণ পড়তে পারবো, আমার চাকরিটা দরকার, কিন্তু আমি এখন বই কোনটা কিনবো, কোন বইটা পড়লে আমি ভোকাবুলারি আসলে সবগুলো ভোকাবুলারি আমি কি পাবো, কমন পাবো, বা এই এই ধরনের একটা এক্সাইটমেন্ট। আর বিশেষ করে যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট আছে, তারা মনে করে, তাদেরকে মনে করে যে কথার প্রসঙ্গে একটা কথা আসছে বলি, মনে করেন একজন জানতে চাইলেন, স্যার ব্যাংকে চাকরি পাওয়ার জন্য কোন কোন বই পড়তে হয়? আমি বললাম স্যার এই 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 আপনি এই বইটা পড়তে পারেন। হ্যাঁ, এই কয়টা বই পড়লে হবে, এরপরে আর কি আর কিছু পড়তে হবে না? ভাই খুব কমন কোয়েশ্চেন, কিন্তু খুব ইরিটেটিং একটা কোয়েশ্চেন। এই কয়টা পড়ার পর, বইয়ের পরে আর কিছু পড়তে হবে না? আপনি কি এই কয়টা বই শেষ করেছেন? যে বইগুলো আপনাকে, সেটা যেই দেখ, যে কারো কাছে আপনি পরামর্শ চাইছেন যে স্যার কোন বইটা আমি কিনবো, উনি আপনাকে কয়েকটা বইয়ের রেফারেন্স দিল, আপনি ওনাকে পাল্টা কোয়েশ্চেন করতেছেন, এই বইগুলো পড়লেই হবে আর কোনো বই লাগবে না? ভাই আপনি আগে উনি যে পরামর্শটা দিচ্ছে ওই পরামর্শ মেনে ওই বইগুলো কিনে পড়ে দেখেন তো ওই বইগুলো পুরোপুরি ভাবে আপনি শেষ করতে পারেন কিনা। এইটা, এই কথাটা কেন বললাম স্যার, এই কথাটা কেন বললাম, এই কথাটা বললাম এই কারণে, আপনি শুধু ইংরেজির কথা না, যদিও আজকে আমি শুধু ইংরেজি ক্লাস নিতে আসছি, একটা কথা আমি আমার প্রায় সেশনে বলে থাকি, আপনি যে চাকরি পাবেন না বা আপনার চাকরি পাইতে যে কষ্ট হবে, আপনি যে পরীক্ষাতে ফেল করবেন, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যার কাছ থেকে যে বইয়ের কথা শুনবেন সেই বইটা কিনবেন, কিন্তু কোনো বই পারফেক্টলি শেষ করবেন না। এই কারণটা মেইন কারণ আপনার চাকরিতে বারবার ফেল করার পিছনে। এই কারণে স্যার বই কোনটা কিনবো, এটার উত্তর যেটা আপনার ভালো লাগবে, যার সাজেশনটা আপনার ভালো লাগবে তার বই কিনবেন, উনি যে সাজেশনটা দিবে সেই বইটা কিনবেন, কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ওই বইটা, যে বইটা আপনি কিনেছেন সেই বইটা অ্যাটলিস্ট দুইবার আপনি শেষ করবেন। মনে রাখবেন, একই প্রকাশনীর চারটা পাঁচটা বই কিনা থেকে একটা প্রকাশনীর যে কোনো বই পাঁচবার শেষ করা অনেক অনেক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই প্রকাশনীর চার পাঁচটা বই কিনলে কোনো বই আপনার পারফেক্টলি শেষ হবে না, কোনো প্রিপারেশন আপনার সাউন্ড হবে না। মনে রাখবেন এটা। লাস্ট কথা হচ্ছে, স্যার আমি সবকিছু করি কিন্তু ভোকাবুলারি পারি না, আমি পড়ি, ভুলি, আবার পড়ি, কিন্তু ভোকাবুলারি পারি না, আমি আসলে কি করব? ওকে, তাহলে এই যে সমস্যা, এগুলাই তো আমাদের সবার মনের মধ্যে তো সমস্যা, এটা ভোকাবুলারি নিয়ে টেনশন তো এটাই। এইগুলাই তো কমন সমস্যা আপনাদের, যে ভোকাবুলারির কথা বললে আমাদের তো গায়ে জ্বর আসে, কারণ এইগুলোর কারণে, তাই না? যে এই এই বিষয়গুলো আমরা মোটামুটি কম বেশি সবাই কি করি, ফেস করি। এবার আসেন ভোকাবুলারি নিয়ে, এই যে আমরা এই সমস্যাগুলোতে আছি বা এই প্রবলেমগুলো যে ভোকাবুলারি নিয়ে আমরা ফেস করি, এটার আসলে কারণটা কি? এটা কারণটা দেখেন, এটার কারণটা কি দেখেন, এটা কারণটা হচ্ছে, প্রথম কারণ, কোনো প্ল্যান ছাড়া অগোছালো পড়াশোনা করা। কিরকম এটা স্যার, এই জিনিসটা আসলে কিরকম? এই জিনিসটা হচ্ছে, ওই যে আপনাকে বললাম, আপনাকে আমি আজকে একটা এক্স ওয়াই জেড একটা বই দিলাম, বললাম এই বইটার ভোকাবুলারি আপনি পড়েন। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় দেখা যায় কি, এর পরে আমরা বলি কি, এই ওয়ার্ড স্মার্ট বইটা পড়তে বলা বলা হয়, ওয়ার্ড স্মার্ট বইটার কথা বলা হয় যে ওয়ার্ড স্মার্ট বইটা পড়বেন। ওয়ার্ড স্মার্ট
এখন ওয়ার্ড স্মার্ট বইটা যখন আপনি কিনলেন, খুব সুন্দর মলাটের একটা বই, আমার চাকরি প্রিপারেশনের সময় আমিও কিনেছিলাম, খুব দারুণ একটা বই, দুর্দান্ত একটা বই, বাজারের ওয়ান অফ দ্য বেস্ট বুক, নো ডাউট। কিন্তু এটা 2টা পেজ পড়ার পরে আর পড়তে ইচ্ছে করে না, কঠিন লাগে। তখন মনে মনে খালি ওই গানটা বাজে আর কি কানের মধ্যে, মানে মনে করো যে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, ঠিক আছে? মানে মনে মনে গান মানে এই ওয়ার্ড স্মার্ট বই পড়তে গেলে মানে আর কার কিরকম হয়ে যায় না, আমার খালি এরকম মনে হইতো আহ অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, মানে এটা এমন মনে হইতো আর কি। তারপর আমি কি করতে সুন্দর করে কিনছি, 1-2 পেজ পড়া, এটা হজম করার চেষ্টা করছি, আমি হজম করতে পারিনি, কারণ আমি ওরকম মেধাবী না যে এটা হজম করতে পারবো। কাজে আমি বইটা সুন্দর করে যেমন ছিল ওভাবে করে রেখে দিয়েছি, এরপর আরেকটা বই কিনেছি, এভাবে করে চলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই, আমি আসলে 10টা ভোকাবুলারি ভালো করে পড়ি নাই, পড়তে পারি নাই বা শিখতে পারি নাই, কিন্তু আমি কিন্তু বই কিনেছি। তো লাভটা আসলে নাই। এটার কারণ কি হয়েছে, কোনো প্ল্যান ছাড়া অগোছালো পড়াশোনা, যেটা বললাম এটা মনে রাখবেন, এটা ওয়ান অফ দা ফার্স্ট রিজন যে আপনি কেন আহ, আপনি আসলে ভোকাবুলারি আপনি পারেন না। এরপর দেখেন, কোথা থেকে পড়বেন সেটা বুঝতে না পারা, অর্থাৎ আপনি বাজার থেকে 2-4টা বই কিনে ফেলছেন, কিন্তু আসলে কোথা থেকে পড়লে আপনি এই পড়াটা আসলে ফ্রুটফুল হবে, বা আপনি কোথা থেকে পড়লে পারফেক্টলি শেষ করতে পারবেন, সেই জিনিসটা আপনি আসলে কি করতে পারছেন না, বুঝতে পারছেন না। রিভিশন না দেয়া, আপনি ওয়ার্ড পড়ছেন, ওয়ার্ড পড়লে একটা কথা মনে রাখবেন, আহ আমরা ভোকাবুলারি এখন যারা চাকরি করছেন, অতীতে যারা চাকরি পেয়েছেন, আপনাদের সাথে যারা ভবিষ্যতে চাকরি পাবেন, প্রত্যেকেরই ভোকাবুলারি একটা কমন প্রবলেম ছিল। তারা সবাই ভোকাবুলারি, কারোরই আসলে এত এত শব্দ মনে রাখাটা সম্ভব না, এটাই হচ্ছে বাস্তব। এখন আপনারা যারা ভোকাবুলারিকে ভয় পাচ্ছেন, অতীতেও ভয় পেয়েছে মানুষজন, ভবিষ্যতেও মানুষজন ভয় পাবে, তাহলে এই ভয়টা থেকে আসলে আমাদের ভয়টা কাটিয়ে উঠতে হবে। ভয়টা কাটিয়ে ওঠার উপায় হচ্ছে রিভিশন দেয়া। আপনি পড়বেন, আপনি ভুলবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়, এবং এটা নিয়ে হতাশ হলে চলবে না। আমরা অনেকেই আছে হচ্ছে ভোকাবুলারি পড়ি, এরপর ভুলে যাওয়ার পর হতাশ হয়ে যায়, আমার মানে ওই অতটুকু হাল ছেড়ে দিই, হাল ছেড়ে দিয়ে বলি কি না এটা তো হবে না, এটা তো সম্ভব না, আমি তো আসলে পারতেছি না। এটার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভুলে যাবেন, ভুলে গেলে আবার রিভিশন দিবেন। ভাই সহজ কথা, আপনি 10টা ওয়ার্ড পড়ছেন আজকে, কালকে বাদে পরশু দিন গেলে দেখবেন এখানে 7টা ওয়ার্ডের মিনিং আপনি ভুলে যেতে পারেন, 3টা ওয়ার্ড মনে আছে, এই 3টা ওয়ার্ডই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এই 7টা ওয়ার্ড যেটা ভুলে গেছেন এগুলো পরে আবার রিভিশন দিবেন, এই রিভিশন দিতে দিতে এখান থেকে আরো 2টা ওয়ার্ড আপনার আস্তে আস্তে মনে গেঁথে যাবে। এই যে 3-2-5, এই 5টা ওয়ার্ডই হচ্ছে ইনভেস্টমেন্ট। পরীক্ষাতে 5টা ওয়ার্ড থেকে প্রশ্ন আসবে, বাকি 5টা থেকে প্রশ্ন আসবে না। এখন বলতে পারেন স্যার বাকি 5টা থেকে প্রশ্ন আসবে না, আপনি কেমনে জানলেন? থিঙ্ক পজিটিভ, যেগুলো আমরা শিখতে পারবো সেখান থেকে প্রশ্ন আসবে। যেটা আমি পারি না, যেটা আমার হয় নাই, শেখা হয় নাই, ওটা নিয়ে আসলে হতাশ হয়ে আলটিমেটলি আখেরে আমার কোনো লাভ হবে না। ঠিক আছে? সো ভোকাবুলারি আপনার 10টা শিখলে 10টাই মনে থাকবে এই আশা করিয়েন না, এটা কারোরই মনে থাকবে থাকে না, নর্মালি থাকে না, এটাই বাস্তবতা। যতটুক মনে থাকে ততটুকুই লাভ, ততটুক থেকে আসলে আমার কি করতে হবে, পারতে হবে। এরপর হচ্ছে নতুন শব্দ পিক না করা, এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ রিজন। এই যেমন দেখেন, দো শব্দের অর্থ কি? দো শব্দের অর্থ হচ্ছে যদিও। অলদো শব্দের অর্থ কি? যদিও। সারা জীবন আমরা দো অলদো এই 2টা শব্দ দিয়ে সেন্টেন্স লিখছি, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এভাবে করে লিখে গেছি। এই 2টা শব্দের বিকল্প আরেকটা শব্দ আছে, নট উইথ স্ট্যান্ডিং। নট উইথ স্ট্যান্ডিং এই শব্দটা দো অলদোর সিমিলার শব্দ, কিন্তু আমরা কয়জন এই ওয়ার্ডটা পিক করছি? এই ওয়ার্ড কিন্তু আপনি যে দেখেন না, এই বিষয়টা এরকম না, আপনি কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই ওয়ার্ডটা দেখেছেন, কিন্তু আপনি চিন্তা করছেন এই ওয়ার্ডের দরকার কি, এটার পরিবর্তে দো অলদোই তো আছে, ঠিক আছে, এটার পরিবর্তে কি আছে, দো অলদোই তো আছে। ওই যে নতুন শব্দ পিক না করা, প্রতিদিন আপনি রাস্তায় যখন চলছেন, কোনো না কোনো দোকানের সাইনবোর্ডে বা কোনো বিল বোর্ডে নতুন কোনো না কোনো শব্দ আপনার চোখে পড়ে, কিন্তু আপনি সেটাকে গুরুত্ব দেন না। আপনার কোনো একটা ফ্রেন্ড যখন আপনাকে একটা টেক্সট করে, কোনো না কোনো একটা, অথবা অথবা আপনার কোনো একজন ফ্রেন্ড যখন ফেসবুকে একটা ইংরেজিতে স্ট্যাটাস দেয়, তখন সেখানে কোনো না কোনো একটা নতুন ওয়ার্ড থাকে। আপনি সোশ্যাল মিডিয়াতে সারাদিন থাকলেও ওই নতুন ওয়ার্ডটা আসলে কখনো কি করার চেষ্টা করেন নাই, ওই ওয়ার্ডের মিনিংটা কি এটা আসলে আপনি ওভাবে করে জানার চেষ্টা করেন নাই। এইগুলাকে বলা হয় নতুন শব্দ পিক না করা। অর্থাৎ নতুন শব্দটা, মানে নতুন শব্দটা আপনি আসলে কি করছেন না, গ্রহণ করছেন না। আপনার সামনে প্রতিনিয়ত নতুন শব্দ আসছে, আপনি যদি এখানে এই নতুন শব্দগুলো থেকে কিছু কিছু শব্দ যদি আপনি পিক করতেন, তাহলে আজকে গিয়ে আপনার ভোকাবুলারির স্টকটা অনেক বেশি রিচ হইতো। এখন থেকে যা গেছে গেছে, এখন থেকে আপনার যে কাজটা করতে হবে, নতুন শব্দ পাইলে সেটা আপনি কি করবেন, পিক করার ট্রাই করবেন, এটা অর্থ জানার ট্রাই করবেন। ভাই সবগুলো মনে থাকবে না, খুবই স্বাভাবিক। আমি আবার বলতেছি, যা আপনি কি করবেন, পিক করবেন, এগুলো সবগুলো মনে থাকবে না, কিন্তু 3-4টা 5টা ওয়ার্ড মনে থাকবে, যেই ওয়ার্ডগুলা কোনো না কোনো পরীক্ষাতে গিয়ে আপনাকে লাইফ সেভার হবে। অর্থাৎ আপনি ইংরেজি দেখবেন যে ওই ওয়ার্ডের মিনিং অনেকেই পাচ্ছে না, কিন্তু আপনি পারছেন। ঠিক আছে? ওকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমস্যাগুলোর বিষয়টা কি, সমস্যাগুলো আসলে মানে সমস্যার কারণটা আসলে কোথায়,
এটা আমরা দেখলাম ভোকাবুলারি সমস্যার কারণটা যেখানে। এবার আসেন আমরা হচ্ছে সমস্যার সমাধানটা কোথায়। আমরা সমস্যা দেখলে তো হবে না, আমরা তো এখানে বুট ক্যাম্পে সবাই জয়েন করছি আসলে সমস্যার জন্য না, সমস্যার সমাধানের জন্য। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? প্রথম বিষয় যেটা বলবো, একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে নতুন শব্দ পিক করা। আপনি নতুন শব্দ কি করার চেষ্টা করবেন? নতুন শব্দ পিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর যেটা করবেন, গুছিয়ে পড়াশোনা করা। গুছিয়ে পড়াশোনা করা জিনিসটা কি? গুছিয়ে পড়াশোনা করা বলতে বুঝাচ্ছি আমি আপনার যেটা আপনি কি করছেন, যেটা পড়ছেন, আপনার আসলে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মানে একদম আপনি আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, ভাই আমি এই বইটা পড়া শুরু করছি, এই বই থেকে এই জিনিসগুলো আমি পড়বো এবং এই জিনিসগুলো আমি কি করব, পারফেক্টলি শেষ করব। এই জিনিসটা কিন্তু আপনার কি করতে হবে, এই জিনিসটা আপনার কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে এটাকে বলা হচ্ছে গুছিয়ে পড়াশোনা করা। আপনার গুছিয়ে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে রিভিশন দেওয়া, আপনার রেগুলার রিভিশন দিতে হবে। দেখেন একটা কথা মনে রাখবেন, অনেক অনেক বেশি পড়াশোনা করার থেকে অনেক অনেক বেশিবার রিভিশন দেওয়া অনেক অনেক বেশি বেটার, ঠিক আছে? আমি পড়লাম পড়লাম পড়েই গেলাম কিন্তু আমি রিভিশন দিলাম না, তাইলে যেগুলো পড়তেছি এগুলো পরীক্ষার হলে গিয়ে আসলে ওভাবে করে মনে থাকবে না। এটার কারণটা কি? এটার কারণটা হইতেছে ভাই, আমি যখন আসলে পড়ি, আমি আর আমার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যখন আসলে প্রিলি পরীক্ষা দিই। আর এই যে একটু আগে বললেন না, একজন বললেন যে অনেকবার আসলে প্রিলি আপনার হচ্ছে কি পরীক্ষা দিচ্ছে কিন্তু কি করতেছে না, প্রিলি আসলে পাশ করতে পারতেছে না। প্রিলি পাস না করার পিছনে আসলে আহ কারণটা আসলে কি? তখন প্রিলি পাস না করার পিছনে আরো একটা কারণ হচ্ছে কি জানেন? মানুষ আসলে আহ, না জানা প্রশ্নের চাইতে জানা প্রশ্ন ভুল করার কারণে প্রিলি ফেল করে বেশি। যারা পড়াশোনা করে বা যাদের প্রিপারেশন আছে, তারা যদি প্রিলি ফেল করে, তার পিছনে কারণটা হচ্ছে উনি কমন পড়ে নাই বলে প্রিলি ফেল করছে, বিষয়টা এরকম হয় না। উনি প্রিলি ফেল করেন, উনি কনফিউজড হয়ে যান। ওনার কাছে আনসারগুলো কমন, কিন্তু আসলে একটা আনসার কোনটা, ওই আনসারটা উনি আসলে মানে পরীক্ষার হলে কি কি হয়ে যান, কনফিউশনে পড়ে যান। কারণ ওনার চোখে ভাসতে থাকে যেটা তো আমি পড়ছি, কিন্তু এটা এটা এক্স্যাক্টলি আসলে কোনটা ছিল এটা আসলে ওনার মনে পড়ছে না। এটা মনে পড়ছে না, এটার কারণটা হচ্ছে ভাই রিভিশন না দেয়া। রিভিশন না দিলে আপনার এটা হবে। তার মানে হচ্ছে আপনি যাই পড়বেন, আপনি যদি 3 দিন মিলে 30টা ভোকাবুলারি পড়েন, এই 30টা ভোকাবুলারি অন্তত 2বার আপনি কি করেন, রিভিশন দেন। এরপর হচ্ছে শর্ট সিলেবাস আগে শেষ করা। এইটা আপনারা এখন কোয়েশ্চেন মার্ক তুলবেন, স্যার শর্ট সিলেবাস এইটা তো কোনোদিন পাই নাই, এই জিনিসটা আসলে কি শর্ট সিলেবাস? হ্যাঁ, ভোকাবুলারিকে আমি বলি, ভোকাবুলারিতে একটা শর্ট সিলেবাস আছে, ভোকাবুলারিতে একটা শর্ট সিলেবাস আছে। এই শর্ট সিলেবাসটা আগে গুরুত্ব দেন। শর্ট সিলেবাস, হ্যাঁ, শর্ট সিলেবাস জিনিসটা কি আসেন আমরা জেনে নিব। আমরা শর্ট সিলেবাসটা আগে শেষ করব। যখন না, শর্ট সিলেবাস মানে প্রিভিয়াস কোয়েশ্চেন নয়। শর্ট সিলেবাস মানে কি আমরা একটু পরে দেখবো, পরের স্লাইডে আসবো। ভোকাবুলারি আমি ব্যাংকের যেহেতু ব্যাংকে ভোকাবুলারির গুরুত্বটা বেশি, আমি ভোকাবুলারির উপর বেশি আলোচনা করতেছি, এরপর গ্রামার গুলো আলোচনা করব। তো দেখেন ভোকাবুলারির ক্ষেত্রে আমি বললাম ভোকাবুলারি সিলেবাসটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে শর্ট সিলেবাস, একটা হচ্ছে লং সিলেবাস। একটা হচ্ছে শর্ট সিলেবাস, একটা হচ্ছে লং সিলেবাস। আহ আমি একটু আগের স্লাইডে যেটা দেখালাম সেটা হচ্ছে শর্ট সিলেবাস, যেটা আছে শর্ট সিলেবাসটা আমি আগে শেষ করব। আচ্ছা, এখন যারা আমার সাথে ক্লাসে যারা আছেন তারা আমাকে একটু রেসপন্স করবেন। ভোকাবুলারি বলতে আসলে আপনি কোন কোন টার্মগুলো বুঝেন একটু বলেন। ভোকাবুলারির মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো আমরা পড়ি, যারা আমরা ভোকাবুলারি পড়ি তারা আসলে কোন কোন জিনিসগুলো পড়ি? প্রথমে কি পড়ি? ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি? সিনোনিম। সিনোনিম বুঝি, তাই না? ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি? সিনোনিম বুঝি। এরপর কি বুঝি? এরপর কি বুঝি? অ্যান্টোনিম, তাই না? ভোকাবুলারি বলতে প্রথমেই আমরা যে জিনিসটা দুইটা বুঝি, সিনোনিম এবং অ্যান্টোনিম। এগুলো হচ্ছে লং সিলেবাসের পড়া। এগুলো হচ্ছে লং সিলেবাস। কেন লং সিলেবাস একটু পরে আমি আলোচনা করে দিচ্ছি। এগুলো কেন লং সিলেবাস এটার একটু পরে আলোচনা করছি। সিনোনিম অ্যান্টোনিম এগুলো যাবে লং সিলেবাসে, হ্যাঁ। শর্ট সিলেবাসে তাহলে কোনগুলো আসবে? চলেন আমরা শর্ট সিলেবাসটা দেখি। শর্ট সিলেবাসে আসবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। স্যার এইটা কেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? আপনি ভোকাবুলারি শর্ট সিলেবাস বলছেন কেন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভোকাবুলারি শর্ট সিলেবাস কারণ এইটা আপনার দেখেন P2 এর লেকচার বুকে খুব সম্ভবত, মানে ভোকাবুলারি যে বুকটা আছে এখানে মানে অনেক বেশি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, তার মধ্যে এটা সম্ভবত 8 থেকে 10 পেজে শেষ, প্র্যাকটিস সহ। 8 থেকে 10 পেজ, 8 থেকে 10 পেজ। তাহলে দেখেন আপনি 8 থেকে 10 পেজ পড়া পড়লে আপনি মোটামুটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর বাইরে থেকে আসলে হওয়ার চান্স খুবই কম, খুব রেয়ার। আর ফ্রেজ ইডিয়মস এর ক্ষেত্রে সেম প্রযোজ্য। এখন আমরা যখন যারা ভোকাবুলারি পড়ি, আমরা আসলে কি পড়ি জানেন? আমরা যারা ভোকাবুলারি পড়ি তারা ওই যে A B C D ওই সিরিয়াল ধরে ধরে ওয়ার্ড পড়তে থাকি। আমি কোনো পড়াকেই ছোট করছি না, বা ওই পথ মেথডটাকেও আমি আসলে কি করছি না। ওই যে যে আসলে যে মেথডে কমফোর্ট পাই সেটা তার জন্য বেস্ট মেথড। বাট আমি মনে করি আমার যে ভোকাবুলারি পুরো সিলেবাসটা আছে এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে ফেলি,
আমি যদি পুরো সিলেবাসের যে ইয়াটা আছে, আমার যে ভোকাবুলারি সিলেবাসটা আছে, এটাকে যদি দুই ভাগ করি, একটা হচ্ছে শর্ট সিলেবাস, একটা হচ্ছে লং সিলেবাস। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাকে আজকে একটা 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 ওয়ে বলি। হ্যাঁ, মনে করেন আপনি P12 লেকচার বুক, ভোকাবুলারি লেকচার বুকটা আপনার কাছে আছে, ওখানে 8টা পেজ আছে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ধরলাম। এই 8টা পেজ আমি ধরলাম হচ্ছে ডেইলি একটা পেজ করে, আপনি সারাদিন একটা পেজ। আচ্ছা, সারাদিনও আপনি পারলেন না, 2 দিনে একটা পেজ। 2 দিনে একটা পেজ যদি পড়েন, 8টা পেজ শেষ করতে আপনার কয়দিন লাগবে? 16 দিন। তার মানে আপনি অলমোস্ট 15 দিন পরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনার আর কোনো পড়া থাকবে না। ঠিক আছে। ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে মনে করেন 5টা পেজ। তো এই 5টা পেজ আপনার কয়দিন লাগবে? 2 থেকে 3 দিন। স্পেলিং সর্বোচ্চ 4 পেজ, স্পেলিং সর্বোচ্চ 4 পেজ, এটা কয়দিন লাগবে? ধরলাম 2 দিন। ঠিক আছে। তাহলে দেখেন, 2 2 4, আর এদিকে ধরলাম 15, 15 4 19, মানে 20 দিনের মধ্যে ভোকাবুলারি একটা অনেক বড় পার্ট কিন্তু আপনার কাভার হয়ে যাচ্ছে। এই যে আমরা, আচ্ছা, এখন বলছেন P12 লেকচার বুক কই পাবো? P12 লেকচার বুক, যারা P2 তে অ্যাডমিটেড হবেন তারা P12 লেকচার বুক পাবেন বা ভোকাবুলারি বইটা পড়বেন। আর যারা ভোকাবুলারি P2 তে এনরোলড না, তারা অন্য যে কোনো বই থেকে আপনি এই টপিকগুলো দেখতে পারেন। অন্য বই তো টপিকগুলো দেখবেন অনেক বেশি পেজ আসলে কি করবে না, অনেক বেশি পেজ কভার করবে না। আমি যেভাবে বলছি এভাবেই থাকবে। আচ্ছা, এবার আমি একটু বলি, P2 তে যারা 23 সাল ভিত্তিক পড়াশোনা করেছেন তাদের কেউ, আমি জানি না ফেসবুক লাইভ দেখছেন কিনা বা এই ক্লাসে আছেন কিনা, যদি থাকেন তারা রেসপন্স করতে পারবেন। সেটা হচ্ছে P2 তে ডেইলি টার্গেট নামে একটা সেকশন আছে, একটা সেগমেন্ট আছে। সেই ডেইলি টার্গেটে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, স্পেলিং এগুলো কিন্তু দ্বিতীয়বার শেষ করা হচ্ছে। সেকেন্ড বার, সেকেন্ড বার শেষ করা হইতেছে। ঠিক আছে। সো এগুলো পসিবল। এখানে বিষয়টা আসলে ওটা না, বিষয়টা হচ্ছে যে এই যে আমি আপনাকে বললাম 8 পেজ আপনি 15 দিন ধরে পড়বেন, এই 15 দিন আপনি আসলে পড়ছেন কিনা। এই 15 দিন আপনি যখন সেলফ রিডার হবেন, আপনি যখন একা একা পড়ার চেষ্টা করবেন, তখন দেখা যাবে আমি আপনাকে যেভাবে বললাম, আপনি 1 মাসের মধ্যে শর্ট সিলেবাস পুরোটা শেষ করে ফেলেন। 1 মাসের মধ্যে শর্ট সিলেবাস পুরোটা শেষ করেন, আমি আপনাকে বললাম। এখন আপনি যদি এমন হন যে আপনি আসলে প্রেশার ছাড়া পড়াশোনা করতে পারেন না, তাহলে আপনার কিন্তু সেলফ স্টাডিতে এটা শেষ করাটা টাফ হয়ে যাবে। কেন টাফ হবে? কারণ আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন না। আপনি আমার আজকের কথা শুনে অনেকেই আছেন যারা আসলে তুমুল উৎসাহ উদ্দীপনা দিয়ে পড়াশোনা শুরু করবেন, কিন্তু দেখা যাবে 3 দিন পরে গিয়ে আপনার আসলে আপনি আর ক্যারি করতে পারবেন না, ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। আপনি যদি ক্যারি করতে না পারেন তাহলে কিন্তু লাভ হবে না। বাট যারা আছেন, যারা ভোকাবুলারিতে ভালো করতে চান, যারা ইংরেজিতে ভালো করতে চান, তারা আমার উপর ভরসা করে আমি যেটা যেভাবে বলছি আপনি এভাবে করে শুরু করে দেখতে পারেন। 1 মাসের একটা প্ল্যান নিবেন, 1 মাসের প্ল্যানের মধ্যে আপনি ভোকাবুলারি শর্ট সিলেবাস শেষ করবেন। কিভাবে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনি শেষ করলেন হচ্ছে 14 থেকে 15 দিনে, ফ্রেজ শেষ করলেন 3 থেকে 4 দিনে বা 2 থেকে 3 দিনে, স্পেলিং, স্পেলিং এ আপনার 2 দিনের বেশি সময় লাগবেই না কোনোভাবে। এটার পরে হচ্ছে অ্যানালজি, অ্যানালজি হচ্ছে ফিক্সড, অ্যানালজি আপনার হচ্ছে খুব বেশি পড়া নাই, অ্যানালজি ফিক্সড। ঠিক আছে। এরপর হচ্ছে গ্রুপ ভার্বস, খুব বেশি পড়া নাই। এইগুলো আপনার আসলে শেষ করতে খুব বেশি সময় লাগবে না। তাহলে এগুলোর জন্য আমরা যদি 30 দিন সময় নিই, আমি মনে করলাম যে না আপনি অনেক স্লো রিডার, আপনি 30 দিন না, আপনি মনে করেন যে 40 দিন সময় নিলেন। 40 দিন, 40 দিন সময় নিয়ে যদি আপনি এই পড়াগুলো শেষ করতে পারেন, ভাই, আপনার যে পরিমাণ ভোকাবুলারি স্টক হবে, যে পরিমাণ ভোকাবুলারি আপনার জানা হবে, আপনি পরীক্ষাতে যথেষ্ট ভালো করতে পারবেন। অর্থাৎ পরীক্ষা প্রিলি পাস করার জন্য যতটুক দরকার, যতটুক দরকার ততটুক। আহ এখন আপনার প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে শর্ট সিলেবাস যেগুলো বলতেছেন আপনি 1 মাস বা 40 দিনে, এখান থেকে আসলে কয়টা প্রশ্ন আসতে পারে? ইট ডিপেন্ডস। অনেক সময় দেখা যায় শুধু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 5টা কোয়েশ্চেন চলে আসে। 25টা কোয়েশ্চেনের মধ্যে কেবল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 5টা কোয়েশ্চেন, ফ্রেজ থেকে 5টা কোয়েশ্চেন, তাহলে 10টা তো এখান থেকে চলে আসলো। ইট ডিপেন্ডস। যেমন স্পেলিং থেকে 2 3টা প্রশ্ন কিন্তু থাকেই, ওয়ান ওয়ার্ড থেকে 1 2টা প্রশ্ন থাকেই, ফ্রেজ থেকে একটা প্রশ্ন থাকতে পারে বা 2টা প্রশ্ন থাকতে পারে, অ্যানালজি অনেক সময় দেয় অনেক সময় দেয় না, গ্রুপ ভার্ব অনেক সময় দেয় অনেক সময় দেয় না, দিলে 1 2টা করে প্রশ্ন তো থাকতেই পারে। তাহলে ভোকাবুলারি আপনার 15 নম্বর যদি আমি বলি, আর অথবা আমি যদি 12 নম্বর বলি, 12 নম্বরের মধ্যে এই শর্ট সিলেবাস থেকে আপনি মিনিমাম 5 থেকে 6টা পাবেন। তাহলে আপনি 5 6 নম্বর ভোকাবুলারি, 5 6 বা 7 নম্বরের জন্য আপনি যদি 30 দিন সময় দিলে হয়, তাহলে আপনি শুরুতে কেন সিনোনিম অ্যান্টোনিমের দিকে মানে গিয়ে পড়াশোনাটা এলোমেলো করবেন? বা এটা তো আসলে দরকার নেই। আমরা কিন্তু চাইলে পড়াশোনাগুলো এভাবে করে কমায় আনতে পারি। ওকে। এখন এগুলো কিভাবে আমি পড়বো বা এগুলো আমি কিভাবে মুখস্থ করবো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখেন এখানে যত রকমের যত টেকনিকই আমি বলি না কেন, দিন শেষে একটা কথাই ট্রু, আপনি পড়লে রিভিশন দিলে এগুলো পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। কিভাবে আপনি পড়তে পারেন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে আমরা বাংলাতে যেটাকে পড়ে আসছি, কি বাংলা যেটা এক কথায় প্রকাশ করে আসছি, তাই না? মনে করেন একটা পেজ আপনি শুরু করলেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে একটা পেজ আপনি শুরু করলেন, ওই পেজে মনে করেন 30টা আছে, 30টা, এই 30টা আপনি পড়লেন। কয়বার পড়লেন? মিনিমাম 5 থেকে 10 বার পড়বেন।
রিডিং পড়বেন, রিডিং বড় বড় করে। ছোটবেলায় পড়তাম না, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, এভাবে করে ছোটবেলায় পড়ছিলাম মনে নাই? স্কুলে বসে বসে পড়ে স্কুলে দেওয়াল টেওয়াল কয়েকটা ভেঙে ফেলছিলাম ছোটবেলায়, পড়তে পড়তে চিল্লাই চিল্লাই পড়তে পড়তে। ওইভাবে চিল্লাই চিল্লাই পড়বেন কোনটা, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেন, ফ্রেজ এন্ড ইডিয়মস বলেন, এগুলা। ওকে, তাহলে আমি 30টা কি করলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়লাম। পড়ার পর আমি কি করব, আমার বাসায় আমার ভাই বোন যে আছে তারা বলবো এই 30টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তো আমার থেকে পড়া নাও। অথবা 30টা যদি আপনার জন্য লোড হয়ে যায়, আপনি প্রথমে আধা ঘন্টার জন্য 10টা পড়েন, আধা ঘন্টা করে ভাগ করে দেন, 1.5 ঘন্টার মধ্যে শেষ। আধা ঘন্টা 10টা আপনি কি করলেন, পড়লেন। পড়ার পর আপনি বললেন তুমি এটা পড়া নিবা, যদি আমি এই 10টার মধ্যে একটাও ভুল করি তাহলে আমি তোমাকে 50 টাকা দিব। ঠিক আছে? মানে এই যে আপনি নিজের উপর নিজে একটা প্রেশার ক্রিয়েট করলেন, এই যে নিজের উপর নিজে প্রেশার ক্রিয়েট করা। দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা ছোটবেলায় কোন টিচারের পড়াগুলো আসলে শিখে যেতাম, স্কুলে কোন টিচারের পড়া শিখে যেতাম, সেই টিচারের পড়াই শিখে যেতাম যার বেতে মানে যার হাতের জোর যত বেশি ছিল, যে যত বেশি জোরে পিটাইতো তার পড়া কিন্তু তত আগে শিখা হইতো। আর যে টিচার আসলে ক্লাসে এসে মারতেন না, মোটামুটি মানে খুব একদম বেশি নরম ছিলেন, উনার ক্লাসে দেখা যায় তো পড়াশোনা তো করতামই না, উল্টা কি করতাম সারাদিন হচ্ছে চিল্লাফাল্লা করতাম, বন্ধুদের সাথে গল্প করতাম, উনি বলতেন এই তোমরা কথা বলিও না, আমরা আরো জোরে কথাবার্তা বলতাম। মানে এ ধরনের বিষয়গুলো হইতো কাদের সাথে, ওই যে তখন, কারণ আপনি কার পড়াগুলো আগে পড়তেন, যিনি আপনাকে প্রেশার দিচ্ছেন। এই যে আপনার এই লেভেলে এসে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উপর আসলে আপনি প্রেশার ক্রিয়েট করার আপনার কেউ নাই। এই কারণে আমি যেটা বলতেছি, আপনি প্রত্যেকদিন 10টা করে ভোকাবুলারি শিখে এই ভোকাবুলারিগুলো কাউকে পড়া দেন। অথবা আপনি ডেইলি টার্গেট সেট করেন যে আমি আজকে এই 10টা বা 15টা ভোকাবুলারি পড়বো, এই 15টা ভোকাবুলারি পড়বো মানে ভালো করে পড়বো, এগুলো থেকে আমার কোনো ভুল হইতে পারবে না। এই যে আমি ডেইলি টার্গেট P2 এর কথা যেটা বললাম, ডেইলি টার্গেট, এখানে কি করা হয়, এই যে 15টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হইলো আজকের দিনের পড়া, দিন শেষে এই 15টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু পড়া নেওয়া হবে। যখন এই পড়াটা নেওয়া হবে তখন দেখা যাবে আপনার, আপনি যখন কাউকে পড়া দিতে হবে তখন দেখবেন আপনি অটোমেটিক এটা আপনার কনসেন্ট্রেশন বাড়বে, আপনার পড়াটা শেখা হবে। ঠিক আছে? ওকে, তাহলে যাদের মধ্যে কনফিউশন আসলে আমি এই জিনিসগুলো কিভাবে পড়বো, তাদের ইয়ে হচ্ছে আপনি ডেইলি টার্গেট ধরে পড়বেন, 10টা 15টা এভাবে করে টার্গেট ধরে পড়েন, এবং এই পড়াটা হয়ে যাওয়ার পরে, শেষ হওয়ার পরে কাউকে না কাউকে আপনি কি করেন, এই পড়াটা দেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আপনাকে আমি অনেকভাবে, অনেকগুলো ওয়ে আছে ভোকাবুলারি শেখার। ঠিক আছে? যেমন রুট ধরে পড়া, ঠিক আছে, রুট ধরে পড়া একটা বিষয় আছে, মানে আমি কি করি ওই যে রুট ধরে ভোকাবুলারি শিখি। হ্যাঁ, সবকিছুই ইফেক্টিভ, বাট মোস্ট ইফেক্টিভ হচ্ছে আপনি কতটুকু সিরিয়াসলি বিষয়টা পড়ছেন, আপনি পড়াটা শেখার পর কাউকে পড়া দিচ্ছেন কিনা, এটা। আরেকটা কথা বলে রাখি, আরো একবার বলতেছি, এই কথাটা বারবার বলার পিছনে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যারা পড়াশোনাতে কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন না তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে পথটা। পড়াশোনার কনসিস্টেন্সি আজকে পড়লাম কালকে পড়লাম না এরকম না, আপনি কম পড়েন কিন্তু প্রত্যেকদিন পড়েন। কনসিস্টেন্সি খুব বেশি গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার ক্ষেত্রে। যাই হোক, আমি যেটা বললাম, শর্ট সিলেবাসকে আমরা ভাগ করে নিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়মস, স্পেলিং। এটা যেমন দেখেন, স্পেলিং থেকে ব্যাংকে প্রশ্ন আসেই, স্পেলিং থেকে আপনার প্রশ্ন আসবেই, তাহলে স্পেলিং থেকে যদি প্রশ্ন আসে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই স্পেলিং এর প্রশ্নগুলো না একদম ফিক্সড করা প্রশ্ন। কিরকম স্যার এগুলো, কিরকম ফিক্স করা প্রশ্ন? আপনি দেখবেন বিগত সালের প্রশ্ন দেখলে, মানে বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখলে দেখবেন, স্পেলিং থেকে আপনি যদি বিগত প্রশ্নগুলো নোট ডাউন করেন, দেখবেন 50টা থেকে 60টা ওয়ার্ডের বেশি হয় না, 50 থেকে 60টা ওয়ার্ডের বেশি স্পেলিং থেকে নাই। আপনি দেখবেন ঘুরে ফিরে একই ওয়ার্ড আসছে, কোনো না কোনো পরীক্ষা দেখবেন আজকে আসলে এটা কালকে আরেক জায়গায়, দুইটা তিনটা পরীক্ষার পর আবার দেখবেন সেম ওয়ার্ড কোনো না কোনো পরীক্ষাতে আসছে। তার মানে এখানে প্রশ্নের রিপিটেশনের হারটা বেশি কোথায়, স্পেলিং এ। এই কারণেই বললাম এটা 2 দিনের বেশি সময় লাগবে না, কারণ ওয়ার্ড ঘুরে ফিরে ওই 50-60টা। সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হচ্ছে আমি আসলে পড়তে জানি না। যেমন স্পেলিং, আমার 25টা কোয়েশ্চেন, 25টার মধ্যে আমার যদি 15টা ভোকাবুলারিতে থাকে, এর মধ্যে স্পেলিং থেকে যদি 3টা কোয়েশ্চেন থাকে, তাহলে 3টা কোয়েশ্চেনের জন্য আমি কিন্তু 2 দিন সময় দিলে এনাফ। কিন্তু আমি এই বিষয়গুলো বুঝতেছি না, আমি কি করতেছি, আমি না বুঝে মানে একদম এ থেকে জেড পর্যন্ত সিনোনিম অ্যান্টোনিম পড়তে যাচ্ছি, এভাবে করে পড়ি বলেই ভোকাবুলারি আমার কাছে কঠিন হয়ে যায়। ভোকাবুলারি আমি আসলে দিনের পর দিন যাই, কিন্তু ভোকাবুলারি আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় না। ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখি, এরপর হচ্ছে অ্যানালজির কথা যেটা বললাম, অ্যানালজির ক্ষেত্রেও কোয়েশ্চেন কিন্তু এরকম অলমোস্ট ফিক্সড। আপনি, আর গ্রুপ ভার্ব তো আপনারা জানেনই, ছোটবেলা থেকে পড়ে যাচ্ছেন। গ্রুপ ভার্ব তো কিছু স্পেসিফিক ভার্বকে আমরা, যেমন ডাই দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে কেমন, তারপর হচ্ছে লুক দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, লুক আফটার, কেমন, লুক অ্যাট, লুক ইন, ঠিক আছে, ডাই বাই, ডাই ফ্রম, এই যে গ্রুপ ভার্ব গুলা, এই গ্রুপ ভার্ব গুলো আমাদের কি করতে হবে, এগুলো ফিক্সড পড়া, এগুলো আসলে পড়ে নিতে হবে। এটা গেলো শর্ট সিলেবাস। এবার তাহলে এক্সকিউজ মি, লং সিলেবাস কি? লং সিলেবাসের মধ্যে আছে সিনোনিম, লং সিলেবাসের মধ্যে হচ্ছে অ্যান্টোনিম, রিপ্লেসিং ওয়ার্ডস, সেন্টেন্স কমপ্লিশন। এই যে সেন্টেন্স কমপ্লিশনের যে বিষয়টা, এটা হচ্ছে ব্যাংকে যারা ইংরেজি পরীক্ষা দিবেন,
ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, প্রিলি পরীক্ষা বেসিক্যালি তাদেরকে আসলে ভোগাবে এই পার্টটা, সেন্টেন্স কমপ্লিশনের পার্টটা। এই সেন্টেন্স কমপ্লিশনের পার্টটা ভোগানোর পিছনে কারণ হচ্ছে আপনার ওয়ার্ডের দুর্বলতা। অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন মানেই হচ্ছে আপনার এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে? ওয়ার্ড দিয়ে। এখন এই যে ওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে শূন্যস্থান পূরণ করা, এই শূন্যস্থান পূরণ করতে গেলে যেটা সব সমস্যা হয় সেটা হচ্ছে আসলে এখানে এত এত ওয়ার্ড, একে তো হচ্ছে যে আমার একটা সিনোনিম মানে একটা ওয়ার্ড দিলে ওইটা থেকে সিনোনিম বের করাই আমার আসলে কলেজা পানি হয়ে যায়। সেখানে আসলে অনেক লম্বা একটা সেন্টেন্স দিল, ওই সেন্টেন্সের অনেকগুলো ওয়ার্ড আমি বুঝতেছি না, আবার ওখানে দুইটা গ্যাপ দিয়ে দিল, ওই দুইটা গ্যাপের মধ্যে আমার হচ্ছে কি করতে হবে, ওই দুইটা গ্যাপে যে শব্দ বসাইতে হবে ওই সব শব্দগুলো আমি আসলে বুঝতে পারছি না। এই কারণে সেন্টেন্স কমপ্লিশনটা আপনার ব্যাংকের প্রিলিতে ভোকাবুলারি সবচেয়ে টাফেস্ট টার্ম হিসেবে ধরে নেওয়া হয়। এখন কথা হচ্ছে এটা আসলে কি করব, এটা আমরা পড়বো সবার শেষে, এবং এটা কোথায় পড়বো, এটা কোথা থেকে পড়বো সেটাও স্পেসিফিক আছে, বলে দিব। আচ্ছা, আহ এটা ছাড়া দেখেন আমাদের কি করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, রিপ্লেসিং ওয়ার্ড মানে এটাও কাইন্ড অফ অ্যান্টোনিমের মতোই অথবা সিনোনিমের মতোই। আপনাকে বললো যে একটা এখানে এই ওয়ার্ডটা বাদ দিলে মানে কোনটা হয়, অর্থাৎ সিমিলার ওয়ার্ড বললে সিনোনিম, আর যদি বিপরীত ওয়ার্ড ইন্ডিকেট করে তাহলে হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ডে অ্যান্টোনিম বসবে, তবে সাধারণত সিমিলার ওয়ার্ড দিয়ে দেয়, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটা এটাকে কি করছে, বেস্ট রিপ্লেস করতে পারবে। ওকে, তাহলে মোটা দাগে আমরা ভোকাবুলারির যে সিলেবাসটা পাইলাম এই হচ্ছে তার অংশ, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আমাদের লাগে, ওয়ান ওয়ার্ড লাগে, রিপ্লেসিং, আন্ডারলাইন ওয়ার্ড, অ্যানালজি, অড ম্যান আউট, স্পেলিং। অড ম্যান আউট জিনিসটা কিরকম? অড ম্যান আউট জিনিসটা হচ্ছে আপনাকে ওই যে চারটা বা পাঁচটা শব্দের মধ্যে একটা শব্দ দিল, মনে করেন গুড, এই শব্দটা দিল, এটার আপনার হচ্ছে কি চারটা অপশন দিল, নিচের কোনটা আসলে এটার ব্যতিক্রম, এক দুই তিন চার, ঠিক আছে, চার দিল, এর মধ্যে হচ্ছে মনে করেন ফাইন দিল, হ্যাঁ, প্রিটি দিল, এরকম দিল অনেক কিছু, আর একটা হচ্ছে ব্যাট দিল, তার মানে হচ্ছে এখানে অড ম্যান আউট, এখানে অড কোনটা, এই যে ব্যাট, যেটা মানে এই বাকি চারটা শব্দের সাথে যে শব্দটা মিলতেছে না সেটাই হচ্ছে এখানে অড, ঠিক আছে। তাহলে এগুলো আসলে আপনি আলটিমেটলি সিনোনিম অ্যান্টোনিম পারলে বা শব্দ মিনিং জানলে আপনি এগুলো পারবেন। ওকে, এই গেল হচ্ছে মোটামুটি মোটা দাগে আমার ভোকাবুলারির প্রিপারেশন। এখন কথা হচ্ছে আমি এই ভোকাবুলারি গুলো কোথা থেকে পড়তে পারি বা কিভাবে পড়তে পারি এটার ব্যাপারে একটু পরে আমরা বুক রিভিউতে যখন যাব তখন আমি বলবো। এবার আসেন গ্রামার পার্ট। গ্রামার পার্ট আসলে কি করতে হবে দেখেন, গ্রামার পার্টের ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গ্রামার পার্টে যে অনেক বেশি আহামরি পড়াশোনা আছে এরকম না, কিন্তু পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে দেখেন, গ্রামার পার্টের জন্য আমার কি দরকার, রাইট ফর্ম ভার্ব দরকার। রাইট ফর্ম ভার্ব জানতে হলে আমার অবশ্যই টেন্স জেনে আসতে হবে। সরাসরি টেন্স থেকে হয়তো প্রশ্ন থাকবে না, ব্যাংকে সরাসরি হয়তো টেন্স থেকে প্রশ্ন থাকবে না, কিন্তু আপনি যখন রাইট ফর্ম ভার্বের পড়াশোনা করতে যাবেন বা আপনি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে যাবেন তখন তো আপনার টেন্স জানতেই হবে, তাই না? তার মানে টেন্স আপনার জানতে হবে। এখন আসেন এই যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে কি আছে, প্রিপোজিশন আছে না? তাহলে প্রিপোজিশন আপনার কি করতে হবে, প্রিপোজিশন আপনার পড়তে হবে, বিশেষ করে প্রিপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো আপনার হচ্ছে কি করতে হবে, জানতে হবে। তো পার্টস অফ স্পিচের মধ্যে আর কি আছে, নাউন প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, ওই বিষয়গুলো আসলে কি করতে হবে, পার্টস অফ স্পিচটা আপনার ভালো করে পড়তে হবে। মানে মোটামুটি পার্টস অফ স্পিচের মধ্যে অনেকগুলো টার্মই চলে আসে গ্রামারের। এটা ছাড়া কারেকশন, কারেকশন তো আসলে আলাদা কোনো গ্রামাটিক্যাল টার্ম না, কারেকশনটা হচ্ছে কি আমি গ্রামার যা পড়ছি একটা সেন্টেন্স মনে করেন চারটা অপশন দিল, ওই চারটা অপশনের মধ্যে গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আসলে আমার কি করতে হবে, বের করতে হবে। এরপর হচ্ছে রিসেন্ট যে পরীক্ষাগুলো আসতেছে, ব্যাংকের রিসেন্ট যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর মধ্যে কয়েকটা জিনিস আসতে দেখা যাচ্ছে খুব বেশি, সেটা হচ্ছে একটা হচ্ছে ন্যারেশন, একটা হচ্ছে ভয়েস, যেগুলো আমরা আসলে এসএসসি এবং এইচএসসি তে করে আসছি। ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি তে যেগুলো করে আসছি, ন্যারেশন এবং ভয়েস, এই জায়গাগুলো থেকে আসলে বেশি প্রশ্ন করতে দেখা যাচ্ছে, বিশেষ করে ভয়েস থেকে এবং ন্যারেশন থেকে 5 5 10 নম্বরের প্রশ্ন অনেক সময় আসতে দেখা যাচ্ছে, 5 5 10, ঠিক আছে। কোত্থেকে, ন্যারেশন এবং ভয়েস, এই দুইটা জিনিসও আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, যারা আমরা চাকরি পাওয়ার জন্য যারা আসলে মানে উদ্গ্রীব, আমাদের যাদের আসলে চাকরি পাইতেই হবে, তারা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে ভয়েসের যে বিষয়টা আছে, ভয়েসের বিষয়টা কিন্তু আমি যখন কোনো ইংরেজি যখন শুদ্ধভাবে ইংরেজি লিখবো তখন কিন্তু দরকার হবে। অর্থাৎ আমি যদি সাবজেক্ট দিলাম যেটা হচ্ছে আসলে প্যাসিভ ভয়েসে বসার, আমি কিন্তু ওখানে যদি আমি যাই কি করি, অ্যাক্টিভ ভয়েসে লিখি, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার যদি আমি কি কি না করি, ঠিকঠাক ভাবে যদি ইউজ না করি, তাহলে কিন্তু যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে কি, আমার আলটিমেটলি সেন্টেন্সটা ঠিক হবে না। আর সেন্টেন্স ঠিক না হলে তো আলটিমেটলি আমি কি পাবো না, মার্কও পাবো না। কেমন? তার মানে হচ্ছে আমি যখন নির্ভুলভাবে ইংরেজি লিখবো, আমি যখন নির্ভুলভাবে ইংরেজি লেখা ট্রাই করব, তখন কিন্তু আমার ভয়েসের নলেজটা কিন্তু একান্ত জরুরি থাকতেই হবে। মনে রাখবেন, যারা নির্ভুলভাবে ইংরেজি লিখতে চান তাদের জন্য গ্রামারের কয়েকটা টার্ম গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেন্স, জানতেই হবে আপনার, ভয়েস জানতেই হবে, আর একটা বিষয় আপনার জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা কি আপনার হচ্ছে কি সিম্পল সেন্টেন্সে লিখছেন,
কমপ্লেক্সে লিখছেন নাকি কম্পাউন্ডে লিখছেন, অর্থাৎ সেন্টেন্সের ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, খুব ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে যে আমি এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে লিখতেছি, এখানে আমার ভার্বের প্রয়োগটা কিভাবে হবে, এই বিষয়গুলো আপনার কি থাকতে হবে, একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে যদি আপনি নির্ভুলভাবে কি লিখতে চান, ইংরেজি লিখতে চান। ওকে, তাহলে এই গেল আপনার হচ্ছে মোটামুটি আমার গ্রামার পার্ট। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য সবসময় আসে বিষয়টা এরকম না, কিন্তু আপনার যখন আপনি কি করবেন, যখন আপনি আসলে ইংরেজি লিখতে যাবেন তখন কিন্তু আবার দরকার হবে, এই কারণেই আপনার সেন্টেন্সের ব্যাপারে ধারণা থাকাটাও আবশ্যক। ঠিক আছে, এই গেল হচ্ছে গ্রামারের আইটেমগুলা। মনে রাখবেন, ব্যাংকের ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে ভোকাবুলারি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। ভোকাবুলারি হচ্ছে আপনার ট্রাম্প কার্ড। কারণ কেন ভোকাবুলারি ট্রাম্প কার্ড? গ্রামারের যে পার্টগুলো আসবে, গ্রামারের যে কোয়েশ্চেনগুলো আসবে, এগুলো মোটামুটি আপনার প্রিপারেশন থাকলে আপনি পারবেন, কিন্তু ভোকাবুলারি যদি আপনার ভালো না হয় বা ভোকাবুলারি যদি আপনি ভালো না পারেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি খুব বেশি আপনি ভালো পরীক্ষা দিয়ে বা জুৎসই পরীক্ষা দিয়ে আসলে বেরিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো অন্যান্য যে ইয়াগুলো আছে, সাবজেক্টগুলো আছে, ওগুলোতে যদি ভালো দেন তাহলে হয়তো আপনি উঠতে যাবেন, কিন্তু প্রিলি পরীক্ষা দিয়ে এসে যে স্যাটিসফ্যাকশনটা যে আমি রিটেন দিব, ওই কনফিডেন্সটা আপনি হয়তো নাও পাইতে পারেন যদি আপনি কি করেন, ভোকাবুলারি অবস্থান আপনার নড়বড়ে হয়। এটা ছাড়াও আপনি যখন ইংরেজি লিখবেন তখন কিন্তু ভোকাবুলারিটা ম্যান্ডেটরি হয়ে যাবে, কারণ আপনার যত বেশি ভোকাবুলারি থাকবে, যে প্রার্থীর ভোকাবুলারি স্টক যত বেশি সে কিন্তু তত ভালো ইংরেজি পারে। ইংরেজিতে এখন গ্রামারের পাশাপাশি ভোকাবুলারির গুরুত্বটাও অনেক। যেমন একটা যদি আমি ক্রিকেটের প্রসঙ্গ দিয়ে একটা কথা বলি, আপনি দেখেন অনেক অনেক আগে, অনেক অনেক আগে উইকেট কিপার হিসেবে যে কোনো টিমের, যে কোনো ক্রিকেট টিমে আসলে কি করতো, উইকেট ডেডিকেটেড একটা উইকেট কিপার নিত। ডেডিকেটেড উইকেট কিপার কিরকম, যেমন মনে করেন ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে কি করতো, ওই যে নয়ন মুঙ্গিয়া নামে একটা কিপার ছিল, ব্যাটিং অত বেশি ভালো পারতো না, কিন্তু কি ছিল, কি মানে কিপার হিসেবে খুব ভালো ছিল। হ্যাঁ, কিপার হিসেবে খুব ভালো ছিল, সে হচ্ছে ডেডিকেটেড উইকেট কিপার ছিল, বছরের পর বছর আসলে ডেডিকেটেড কি করছে, কিপিং করে গেছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল হচ্ছে সৌরভ গাঙ্গুলি যখন আসলো, সৌরভ গাঙ্গুলি আসার পর সৌরভ গাঙ্গুলি আসলে চিন্তা করলো যে না, আমি শুধু আসলে যে উইকেট কিপার আসলে শুধু কি করে, শুধু আসলে যে আপনার ওই উইকেট কিপিং পারে তাকে দিয়ে আসলে আমার চলবে না, আমার কি করতে হবে, উইকেট কিপিং এর সাথে সাথে তার ব্যাটিংও পারতে হবে। ঠিক আছে, এই 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 কথাটা এই কথাটা আসলে কেন বললাম, এই কথাটা এই কারণে বললাম, ভোকাবুলারি যে শুধু আপনার প্রিলি পাস করার জন্য দরকার হবে এটা না, এই ভোকাবুলারি কিন্তু আপনার ইংরেজি রাইটিং পার্টেও কিন্তু আপনাকে কি করবে, আহ খুব ভালো একটা কি দিবে, অবস্থানে নিয়ে যাবে আর কি। এই কারণে যেটা বলছিলাম সেটা হচ্ছে ভোকাবুলারিকে আপনার শুধু প্রিলির জন্য চিন্তা না করে আপনি যত বেশি ওয়ার্ড আপনার মাথায় রাখবেন, তত বেশি আপনি ইংরেজিতে ভালো হইতে পারবেন, সেটা বোথ ইন রিটেন, বোথ ইন রিটেন এন্ড প্রিলি। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমরা কোত্থেকে পড়তে পারি। এবার দেখেন, ওই যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো আমরা জিআরই বিগ বুক থেকে পড়তে পারি। এখানে শুধু জিআরই বিগ বুক না, পিয়ারসনের একটা বই আছে, পিয়ারসনের বইটা থেকেও পিয়ারসনের বইটা থেকে অনেক সময় কমন আসে। পিয়ারসন পিয়ারসনের বইটা থেকে অনেক অনেক সময় কমন আসে। এই যে এখানে আমি জিআরই বিগ বিগ বুকের কথা বলছি, পিয়ারসনের বইয়ের কথা বলছি, এই বইগুলো থেকে আপনার হচ্ছে যে ওই এই বইগুলোতে যে ইনফরমেশন গুলো আছে, এগুলো হচ্ছে পি2 এর যে ব্যাংক ভোকাবুলারি বই যেটা আছে, এখানে কিন্তু এই ইনফরমেশন গুলো ওই পি2 এ ব্যাংক ভোকাবুলারি বইতে দেওয়া আছে। ব্যাংক ভোকাবুলারি যাদের কাছে ওইটা আছে তাদের এই বইগুলো দরকার হবে না, আর যাদের কাছে ওই বইটা নাই তারা হচ্ছে কি করবেন, জিআরই বিগ বুক, পিয়ারসনের বই, এখান থেকে আসলে বাছাই করে, সব না বাছাইকৃত পড়াশোনা করবেন, কোন কোনটার জন্য, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যানালজি, এগুলোর জন্য। আচ্ছা, এরপর এরপর দেখেন স্পেলিং। স্পেলিং এর জন্য আমি একটু আগেই বললাম আমরা শুধু কি করব, শুধু বিগত প্রশ্নটা ভালো করে পড়বো। স্পেলিং এর জন্য শুধু বিগত প্রশ্ন ভালো করে পড়বো, কেমন, খুব বিগত প্রশ্ন খুব ভালো করে পড়বো স্পেলিং এর জন্য, তাইলেই চলবে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য লাস্ট 10 বছরের ব্যাংকের কোশ্চেন দেখবেন সিনোনিম অ্যান্টোনিমের জন্য। কারণ কি, এখন আপনাকে যদি আমি প্রথম কথা হচ্ছে যাদের অনেক অনেক বেশি সময় আছে তারা তো সিনোনিম অ্যান্টোনিম আপনার হচ্ছে যে নিয়মিত পড়বেনই। তবে যারা আসলে এক্সাম বেসড চিন্তা ভাবনা করতেছেন যে আমার আসলে আমি ভোকাবুলারিতে খুব বেশি দুর্বল, আমার আসলে ভোকাবুলারি আমার হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, সে আপনারা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য গত 10 বছরে ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো আসে, ব্যাংক ভোকাবুলারি, সেটা বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ন্যাশনালাইজ ব্যাংক, এই ব্যাংকের 10 বছরে মিনিমাম বিগত 10 বছরের ভোকাবুলারি কি করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনার মোটামুটি ভোকাবুলারি আপনি কোথা থেকে কিভাবে পড়তে পারেন। ঠিক আছে, ইংরেজি রিটেন নিয়ে ভাই আমি আজকে কিছু বলবো না, কারণ ইংরেজি রিটেনের ডেডিকেটেড ক্লাস আছে এই বুট ক্যাম্পে। ঠিক আছে, ওকে, তাহলে আমি অবশ্য সেশনের শুরুর দিকে ইংরেজি রিটেন নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছি, তবে রিটেনের জন্য ডেডিকেটেড ক্লাস আছে। কিভাবে ভোকাবুলারি প্রস্তুতি নেবেন, ভোকাবুলারি প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু পি2 এর একটা খুব দুর্দান্ত একটা সংযোজন আছে পি2 এর, এটা সেটা হচ্ছে এইটা, কাহুট। কাহুট খেলা, এখানে হচ্ছে এটা একটা গেম।
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা আসলে দেখা যায় হচ্ছে কি করি, মোবাইলে গেমস খেলি বা সোশ্যাল মিডিয়াতে আসলে টাইম, অর্থাৎ আমরা অনেক বেশি মোবাইল ফ্রিক হয়ে গেছি, তাই না? অনেক বেশি আসলে ডিভাইস ফ্রিক হয়ে গেছি। যারা যারা ডিভাইস ফ্রিক আছে তাদের জন্য এটা, সেটা হচ্ছে, মনে করেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনি শেষ করছেন কতদিনে? 15 দিনে শেষ করছেন। পিটুয়ে কি করবে, এই 15 দিনে আপনি শেষ করার পর আপনাকে 17তম দিনের দিন এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেন, স্পেলিং বলেন, এগুলোর উপর একটা গেম, আবার মনে রাখবেন গেম খেলা মানে পুরস্কার পাওয়া। গেম খেললে আপনি কি পাবেন? পুরস্কার। আমরা যে কোনো খেলায় যখন আমরা অংশগ্রহণ করছি, আমরা কি করছি সেখানে পুরস্কার পাইছি না? তাহলে ভিডিওতে যখন আপনি এই কাহুত গেম খেলবেন, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হয়। তাহলে এটা কিরকম? এটা হচ্ছে কুইজ টাইপ। কুইজ টাইপ আপনার সামনে কোয়েশ্চেন ভেসে আসবে, 4টা অপশন আসবে, এ বি সি ডি। এই চারটা যে যত দ্রুত আনসার করতে পারবে সঠিক আনসার, সে তত বেশি পয়েন্ট পাবেন। এভাবে করে পয়েন্ট যোগ হইতে থাকবে। মনে করেন একটা গেমে 20টা ভোকাবুলারির প্রশ্ন আসবে। এই 20টা ভোকাবুলারির প্রশ্নের মধ্যে যে যত দ্রুত আনসার করতে পারবেন সে তত বেশি মার্ক পাবেন, এবং এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে আপনার কি করা হবে? পুরস্কৃত করা হবে। তাহলে এই যে কাহুত, এটা এটা কিভাবে এটা এটা ভোকাবুলারি প্রস্তুতির সাথে কাহুতের আসলে সম্পর্কটা কি? এটা তো, এটা মনে হয় আপনি এমনি এমনি বলতেছেন এটাতে লাভ কি? এটাতে লাভ হচ্ছে ভাই, শুনেন, আমি যেটা শুরুতেই বলেছি আমার সেশনে, সেটা হচ্ছে আপনি যত বেশি পরীক্ষা দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি মনে থাকবে। কাহুতে আপনি পুরস্কার পাবেন কি পাবেন না আমি জানি না, আপনার পুরস্কার পাওয়া আমার লক্ষ্য না। কিন্তু আপনি কাহুতে খেলবেন, খেলার ক্ষেত্রে আপনি তো এখানে 2-4টা ভোকাবুলারি ভুল করবেন। যে ভোকাবুলারি গুলো ভুল করবেন, এই ভোকাবুলারি গুলো আপনি আর ভুলবেন না, কারণ আপনি বুঝবেন যে আমি এটার ভোকাবুলারি আমি কি করছিলাম, ওখানে ভুল করছিলাম। ওই সেম ভোকাবুলারি কোনো না কোনো পরীক্ষাতে আসলে আপনি ওটা আর ভুল করবেন না, কারণ মানুষ যে জিনিসটা ভুল করে সেটা তার মনে থাকে। ঠিক আছে? সো আপনি এই এখানে যেটা পারবেন সেটা হচ্ছে কাহুত গেমটা যদি আপনি খেলেন, তাহলে দেখবেন হচ্ছে ওই যে পড়া যেগুলো হচ্ছে পড়াগুলো, এটার পিছনে আসলে মূল মোদ্দা কথা হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট রেখে পড়াশোনাটা করানো। কনসিস্টেন্ট রেখে কি করানো? পড়াশোনা করানো। আপনার আপনার দেখেন, আপনি মনে করেন নিজে নিজে পড়তেছেন, নিজে নিজে পড়তে গেলে কি হবে দেখেন, নিজে নিজে পড়তে গেলে আপনি 5 দিন পড়তেছেন, ষষ্ঠ দিনে তো আপনার পরীক্ষা নেওয়ার কেউ নাই, সপ্তম দিনে তো আপনার পরীক্ষা নেওয়ার কেউ নাই, বা ডেইলি পড়তেছেন, ডেইলি তো আপনার দিন শেষে পরীক্ষা দেয়া বা কাউকে জবাবদিহি করার কিছু নাই। কাজে আপনি, আমাদের মাইন্ড কিরকম, আমাদের মাইন্ড হচ্ছে আমাদেরকে যারা মানে বাঙালি হিসেবে আমরা আসলে যেরকম, সেটা হচ্ছে আমাদেরকে যখন আমরা যখন প্রভাব প্রেসারে থাকি তখন আমরা কাজ করি, আর যখন আমরা প্রেসারে না থাকি তখন আমাদের মাইন্ড কি করে, একটু রিল্যাক্স চাই, একটু ঘুমাইতে চাই, একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে চাই, একটু চা কফি খেতে চাই। ঠিক আছে? এইখানে কোচিং এর আসলে দরকারটা কোন জায়গায়? কোচিং এর দরকার আমি বলি এক জায়গাতেই, যদি আপনি আসলে নিজেকে নিজে পড়াইতে পারেন, নিজেকে নিজে নিজের দায়িত্ব নিজে নিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে যদি নিজেকে গড়তে পারেন, তাহলে আসলে কোচিং খুব বেশি দরকার না। কিন্তু কোচিং যদি আপনার এমন হয় যে আপনি ইনকনসিস্টেন্ট, আপনি একদিন পড়েন 3 দিন পড়েন না, এরকম যদি আপনার অবস্থা হয়, তাহলে কিন্তু ওই যে প্রেশারের কারণে আপনি এখানে কি করবেন, ওই পড়াগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে। এটা একটা। তাহলে আমরা কাহুত গেম দেখলাম, ভোকাবুলারি শিক্ষার টেকনিক হিসেবে কাহুতকে আমরা দেখতে পাচ্ছি। গ্রামার বেস টপিক গুলো আমরা আসলে কোথেকে পড়তে পারি? দেখেন, গ্রামার বেস টপিক হচ্ছে পিটুয়ে লেকচার বুক আছে। পিটুয়ে লেকচার বুকটা যথেষ্ট এনরিচ, এটা আরফিন ভাই নিজেই এই লেকচার বুকটা করেছেন। কাজে আপনি বুঝতে পারছেন লেকচার বুকটা আসলে যথেষ্ট ভালো একটা লেকচার বুক হয়েছে এটা। পিটুয়ের যে লেকচার বুকটা আছে, পিটুয়ের ক্লাস লেকচার, ব্যাংকের আপনার হচ্ছে গ্রামার পার্ট, সেটা ব্যাংক বলেন বিসিএস বলেন, ইংরেজির আপনার হচ্ছে গ্রামার পার্টের জন্য পিটুয়ের লেকচার বুক ছাড়া পিটুয়ের ক্লাস লেকচার, অর্থাৎ এই দুইটা জিনিস আপনি যদি পড়তে পারেন, মানে আপনি যদি দুইটা জিনিস আয়ত্ত রাখতে পারেন, গ্রামার নিয়ে আপনার টেনশন করা লাগবে না। এটা আপনি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি যদি এই দুইটা জিনিস ঠিকঠাক ভাবে হজম করতে পারেন, তাহলে গ্রামার নিয়ে আপনার সমস্যা হবে না। এটা ছাড়া টোফেলটা আপনারা দেখতে পারেন। টোফেল বইটা বেশ ভালো, আমাদের সবার বাসায় একটা একটা করে আছে আমি জানি। নিজের পক্ষে ক্লিফ টোফেল তো সবার বইতে বাসাতেই আছে। ক্লিফ টোফেলটা পড়লে গ্রামারের বেসিক কিছু জিনিস আসলে আপনার জানা হয়ে যাবে। পিটুয়েতে অনেকে এডমিট না, আমি সেটা জেনেই কিন্তু আমি কি বলেছি, আমি ওখানে ভোকাবুলারি বইগুলো পিটুয়ে ছাড়া আর কোন বই থেকে পড়তে পারেন সেটা আমি আসলে বলে দিয়েছি। কেমন? আমি জানি পিটুয়েতে অনেকে এডমিট না, অনেকে এডমিট হবেন না। সো যারা এডমিটেড হবেন না বা যারা পিটুয়ের সাথে থাকবেন না, তাদের জন্য আমি বলে দিয়েছি কিন্তু আপনি ভোকাবুলারি পার্টটা আসলে কোথা থেকে পড়তে পারেন। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে এখন গ্রামারের জন্য বললাম এটা, এটা ছাড়াও টোফেলের কথা বলেছি। টোফেল তো আসলে পিটু এর বুক না, টোফেলটা গ্রামারের জন্য আপনি পড়তে পারেন। ঠিক আছে? ব্যালেন্স টোফেল থাকলেও হচ্ছে, টোফেল ক্লিফ টোফেল ব্যালেন্স টোফেল দুইটাই ভালো বই। দেখেন, ভোকাবুলারির জন্য দেখেন প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি গুলো ভালো করে দেখবেন। প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারিতে বাজারে যে কোনো বই আপনি দেখতে পারেন যারা পিটুয়েতে এডমিটেড হবেন না বা নাই। আর এটা ছাড়া পিটু এর ব্যাংক ভোকাবুলারি বইটা তো আমি বললাম, এই পিটু এর ব্যাংক ভোকাবুলারি বইটা হচ্ছে জিআরইর বিগ বুক, পিয়ারসনের বই থেকে শুরু করে অনেকগুলো দেশি বিদেশি রাইটারের থেকে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এই বইটাকে সাজানো হয়েছে। পিটু এর ব্যাংক ভোকাবুলারি বই যেটা আছে, খুব ভালো একটা বই, এটা দেখতে পারেন। এটা ছাড়া প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি যে বইটা আছে সেই বইটা দেখতে পারেন, এবং জিআরই বিগ বুকটা দেখতে পারেন।
যাদের কাছে পি টু এর ব্যাংক ভোকাবুলারি বই আছে তাদের জিআরই বিগ বুক দেখতে হবে না, যারা পি টু এর বাইরে তাদের জন্য বলছি জিআরই বিগ বুকটা দেখতে পারেন, প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি বইটা আপনারা কি করতে পারেন, পড়তে পারেন। ঠিক আছে, এবার আসেন ইংলিশ প্রিপারেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দেই। আচ্ছা, একজন বলছেন আসলে অন্য কোনো বই, আমি দেখেন আমি টোফেলের বইগুলো সাজেস্ট করছি। টোফেলের যে বইগুলো সাজেস্ট করছি এই বইগুলো গ্রামারের জন্য যথেষ্ট প্র্যাকটিস দেওয়া আছে, এবং এখানে কিছু মিনি টেস্ট দেওয়া আছে, মিনি টেস্ট গুলো খুব ভালো করে পড়লে গ্রামারের অনেকটুকুই কভার হয়ে যাবে। এটা ছাড়াও বাজারে প্রচলিত অনেকগুলো বই আছে, সেই বইগুলো থেকে যে কোনো বইটা, যে বইটা আপনার ভালো লাগে সেই বইটা নিয়ে আপনি কি করতে পারবেন, অনুশীলন করতে পারবেন। ঠিক আছে, ইংলিশ প্রিপারেশনের জন্য কিছু পরামর্শ, হ্যাঁ, যারা ইংরেজি আসলে প্রিপারেশন নেবেন ইন দ্য লং রান, মানে দীর্ঘমেয়াদী জন্য জন্য কিছু পরামর্শ দিচ্ছি। দৈনিক অন্তত 3 ঘন্টা করে, 3 ঘন্টা সময় জন্য ইংরেজি, মানে 3 ঘন্টা দিতে হবে ইংরেজির জন্য, মিনিমাম 3 ঘন্টা। যারা উইক আছেন তারা মিনিমাম 3 ঘন্টা সময় দিবেন। আপনার এখানে 24 ঘন্টা, আপনি যদি আপনি যদি এখন আসলে একজন বেকার হন তাহলে 24 ঘন্টা সময়ের মধ্যে অন্তত আমি যেটা বিলিভ করি একটা চাকরি পাওয়ার জন্য 10 ঘন্টা সময় আপনার পড়াশোনা দেওয়া উচিত। যেহেতু আপনার 10 ঘন্টা সময় পড়াশোনা দেওয়া উচিত, এই 10 ঘন্টার মধ্যে অন্তত ব্যাংকের জন্য যদি বলি 3 ঘন্টা আপনি কি করবেন, ইংরেজির জন্য দিবেন। দৈনিক অন্তত একটা অনুবাদ অনুশীলন করুন। আমি তো অনুবাদ পারি না, আপনার পরের কোয়েশ্চেন, আমি তো অনুবাদ পারি না, আমি আসলে কি অনুবাদ অনুশীলন করব? আপনি গ্রামারের যে টার্মগুলো আছে, গ্রামারের টার্মগুলো যদি আপনার পড়া হয় এবং একই সাথে যদি ভোকাবুলারি গুলো আপনি পড়তে থাকেন, আপনি দৈনিক একটা অনুবাদ বলতে একটা প্যাসেজ, যে কোনো একটা প্যাসেজ, যে কোনো একটা অনুবাদের বই থেকে যে কোনো একটা প্যাসেজ পিক করবেন। প্যাসেজ পিক করে ওটা নিজের মতো করে অনুবাদ করার ট্রাই করবেন। দেখবেন ওদের আনসারের সাথে আপনার আসলে কোন কোন জায়গাগুলোতে ঘাটতি থেকে যাচ্ছে। ঠিক আছে, একদম কিছু না পারলেও ওরা ওখানে অনুবাদ যেটা দিয়েছে, বাংলা থেকে ইংরেজি অনুবাদ যেটা দিয়েছে, ওই বাংলা থেকে ইংরেজি অনুবাদটা তো তারা একটা সলিউশন দিয়েছে বা একটা অনুবাদ তো অন্তত তারা করে দিয়েছে। ওই অনুবাদটা 5 বার পড়েন, 5 বার পড়ার পরে ওটা না দেখে বাংলা থেকে আমার ইংরেজিতে অনুবাদ করার ট্রাই করেন। একদম কিছু যদি, প্রথম কথা হচ্ছে নিজে করার ট্রাই করবেন। যদি দেখতেছেন যে না আমি পারতেছি না, আমি পারবোই না, আমার সম্ভবই না, তাহলেও অন্তত ডেইলি একটা করে অনুবাদ অনুশীলন করবেন। এভাবে করে বাংলা থেকে ইংরেজি যে অনুবাদটা ওনারা করে দিয়েছেন বইতে, সেই বইয়ের অনুবাদ অংশটা পড়বেন, 2 থেকে 3 বার পড়বেন, পড়ার পরে তারপর বাংলা থেকে ইংরেজি অনুবাদটা নিজে করার ট্রাই করেন। ভাই, বিশ্বাস করেন, ভালো ফল পাবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, যদি কাজে লাগাইতে পারেন, অন্তত এতটুকু বলতে পারি ক্ষতি হবে না, ভালো কিছুই হবে। দৈনিক অন্তত একটা ইংরেজি ফোকাস করুন। ফোকাস পানি হচ্ছে ফোকাস রাইটিং, ইংরেজিতে ফোকাস রাইটিং আছে ব্যাংকের রিটেন পার্টে, ইংরেজি ফোকাস রাইটিং লিখতে হয়। ঠিক আছে, অন্তত একটা ইংরেজি ফোকাস রাইটিং পড়েন। স্যার আমি তো ইংরেজি লিখতে পারি না, আপনি ইংরেজি লিখতে পারেন না, এটার পেছনের কারণটা অন্য জায়গায়। আচ্ছা, একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসছে, একটু উত্তরটা দিই। একজন জিজ্ঞেস করছেন টোফেল কি পুরো বইটা পড়া লাগবে? না, টোফেলের পুরো বইটা পড়া লাগবে না, ওখানে দেখবেন রাইটিং পার্ট বলে একটা অংশ আছে, রাইটিং পার্টের আগ পর্যন্ত পড়বেন। আর ক্লিফ টোফেলের কথা যদি বলেন, মিনি টেস্ট 1 2 3 এই তিনটা খুব ভালো করে পড়বেন, 4 এবং 5 করতে পারলে বেশ ভালো, অ্যাটলিস্ট 1 2 3 ভালো করে দিবেন। মিনি টেস্ট 1 2 3 পর্যন্ত ভালো করে পড়বেন। দৈনিক একটা করে ইংরেজি ফোকাস করবেন। এখন ওই যে যেটা বলছিলাম, কমন কোয়েশ্চেন, আমি তো ফোকাস পারি না, বা আমি তো ইংরেজি লিখতে পারি না, যে কোনো টপিক দিয়ে তো আমি ভাই, আপনি আসলে ইংরেজি যে লিখতে পারেন না, এটার পিছনের কারণটা কি আপনি জানেন? ইংরেজি লিখতে না পারার পিছনের কারণ আপনি আসলে ইংরেজি ভোকাবুলারি পারেন না, গ্রামার পারেন না, এগুলো চাইতে একটা বড় কারণ আছে যেটা আমরা আসলে গুরুত্ব দিই না, যেটা আসলে আমাদের চোখে পড়ে না। সেই কারণটা কি জানেন? সেই কারণটা হচ্ছে আপনি, আপনার নলেজের ঘাটতি। কিরকম স্যার আমার নলেজের ঘাটতি? আমি গ্রাজুয়েট, আপনি আমাকে এটা কি বলেন আমার নলেজের ঘাটতি? নলেজের ঘাটতি বলতে আপনাকে আসলে যে বিষয়টা নিয়ে লিখতে বলা হচ্ছে সেই বিষয়ে আপনি আসলে প্রপারলি জানেন না। এই প্রপারলি কেন জানেন না? কারণ আপনি আসলে ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করেন নাই। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যদি এখন গরু নিয়ে একটা রচনা লিখতে বলে, যিনি গরু কখনো দেখেন নাই উনি গরু নিয়ে আসলে কয়টা লাইন লিখতে পারবে? বা যিনি গরুর সাথে পরিচিত না উনি আসলে গরু নিয়ে কয়টা লাইন লিখতে পারবে? সর্বোচ্চ 3টা 4টা 5টা, তার মধ্যে হচ্ছে 1টা 2টা লাইন থাকবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের লাইন। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে গরু নিয়ে আপনার আসলে মানে পারফেক্ট ধারণা নাই, পরিপূর্ণ ধারণা আপনার নাই। কাজেই আপনি যখন ইংরেজি ফোকাস গুলো পড়বেন তখন বিষয়টা হবে কি, এটা একই ইংরেজি রিডিং স্কিলটা যেমন আপনার বাড়াবে, একই সাথে হচ্ছে যে টপিকগুলো আপনি পড়বেন সেই টপিকগুলো সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। যার ফলে এর কাছাকাছি টপিক যখন আসবে তখন আপনি টপিক সম্পর্কে আপনার ধারণা থাকার কারণে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন অনেকগুলো লেখা আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন নিচ থেকে অনেকগুলো। তারপর এখানে আরো একটা সুবিধা আছে, আপনি যখন ইংরেজি ফোকাস পড়বেন, দেখেন লাইফে কিছু কিছু সময় কিছু কিছু লেখা আমাদেরকে কিন্তু খুব আন্দোলিত করে। কখনো কখনো আছে না, কারো কারো কোনো ওয়ার্ড বা কারো কারো কোনো লেখা দেখে আমাদের ওয়াও টাইপের একটা ফিলিংস হয়। যেমন
ক্রিকেটের ধারাভাষ্য দেওয়ার সময় কেউ কোনো বোলার যদি ফুল টাস বল করে, ধারাভাষ্যটা কি বলবো, ও ইট ওয়াজ এ জুসি ফুল টাস, দেখেন জুসি ফুল টাস, তাহলে ওয়াও টাইপের একটা ওয়ার্ড পাইলাম, ওয়াও টাইপের একটা সেন্টেন্স। এই যে ফোকাস পড়ার সময় ওয়াও টাইপের কিছু সেন্টেন্স আপনি পাবেন, ওই সেন্টেন্স গুলো আপনার মনের মধ্যে গেঁথে থাকবে, এবং ওই সেন্টেন্স গুলো আপনি যখন পরীক্ষাতে যাবেন তখন দেখবেন প্রাসঙ্গিক সেন্টেন্স গুলো আপনি কিন্তু লিখতে পারবেন, এবং এগুলো কিন্তু আপনার লেখার মানটাকে বাড়াবে। কাজে আপনি এগুলো তখনই পারবেন যদি আপনি পড়ার প্র্যাকটিস করেন। এই কারণে বলছে ডেইলি অন্তত একটা ইংরেজি ফোকাস পড়ুন, পড়ুন মানে অন্তত পক্ষে 5-7 বার করে ভালো করে পড়েন, ঠিক আছে? এরপর প্রতিদিন, প্রতি 3 দিন অন্তর যে ফোকাসগুলো আপনি পড়ছেন তা থেকে যে কোনো একটা ফোকাস লেখার চেষ্টা করেন। ওই যে আমরা বলি না একটু ফ্রি হ্যান্ড রাইটিং, আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ আসলে দুর্বলতা আছে, আমি ফ্রি হ্যান্ড রাইটিং আসলে পারি না। হ্যাঁ, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না মানে কি ভাই? আপনি কি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছেন জীবনে? এই যে অনার্স শেষ হওয়ার পরে বাকি যে চাকরি পরীক্ষার জন্য 6 মাস 1 বছর ধরে পড়াশোনা করতেছেন, আপনি এই 6 মাস 1 বছরের মধ্যে 1 দিস্তা পেজ মানে 12 থেকে 14টা পেজ কোনদিন লিখছেন ইংরেজিতে? না, লেখেন নাই তো। তাইলে আপনার রাইটিং স্কিলটা বাড়বে কোত্থেকে? এটা তো আসলে উপর থেকে নাজিল হবে না, তাই না? আপনার লিখতে হবে। কিভাবে? এই লেখার প্র্যাকটিসটা আমাদের বেশিরভাগ প্রার্থীর মধ্যে নেই। বিশ্বাস করেন, যারা চাকরির বাজারে যারা প্রতিযোগী আছেন তাদের মধ্যে 100 জন প্রতিযোগীর মধ্যে 95 জন প্রতিযোগী আসলে কম্পিটেন্ট না। কেন কম্পিটেন্ট না জানেন? তারা এই জায়গাগুলোতে তাদের আসলে গ্যাপ থেকে যাচ্ছে, ওনারা আসলে লিখেন না। তাহলে আপনি যখন প্রতি 3 দিন অন্তর, মনে করেন 3 দিন, আমি বললাম না তিনটা, একটা করে ফোকাস করলো 3 দিনে 3টা ফোকাস, এই 3টা ফোকাস থেকে আপনি লটারি করে যে কোনো একটা ফোকাস পিক করবেন, এবং ওইটা থেকে 10 লাইন বা 12 লাইন বা 15 লাইন আপনি লেখার চেষ্টা করবেন। দেখেন আপনি কয়টা লাইন শুদ্ধ লিখতেছেন, কয়টা লাইন ভুল লিখতেছেন। এটা আজকে এই 10-15 লাইন থেকে হয়তো 1 লাইন বা 2 লাইন আপনার কি হবে, ভুল যাবে, বা 5 লাইন ভুল যাবে। এগুলো আস্তে আস্তে ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, সম্ভব হলে ইংরেজি পত্রিকা পড়ুন, যদি পসিবল হয় ইংরেজি পত্রিকা। এখন কথা হচ্ছে ইংরেজি পত্রিকা, স্যার আমার ইংরেজি পত্রিকা পড়তে তো অনেক সময় চলে যায়, আমি একটা ইংরেজি পত্রিকা, ভাই আপনি প্রত্যেকদিন ইংরেজি পত্রিকা কেনার কোনো দরকার নেই। ইংরেজি পত্রিকা আপনার ডেইলি পড়ে তথ্য জানতে হবে না। তথ্য জানার জন্য বাংলা পত্রিকায় আছে, বাংলা যে কোনো পত্রিকার অর্থ বাণিজ্য পাতা, সম্পাদকীয় পাতা পড়লে আপনি ওই বিষয়গুলো যেগুলো এগুলো জানা হয়ে যাবে। অথবা এগুলা সম্পাদকীয় বইও আছে, প্রতি মাসে মাসে বের হয়, ওই সম্পাদকীয় বই পড়লেও আপনার আসলে সাম্প্রতিক বিষয়গুলো তথ্য সম্পর্কে আপনি অবগত হয়ে যাবেন। তথ্য জানার জন্য ইংরেজি পত্রিকা পড়া না, ইংরেজি পত্রিকা পড়া হচ্ছে নিজের মানে রিডিং স্কিল বাড়ানোর জন্য। তাইলে ইংরেজি পত্রিকা কিভাবে পড়বো? আপনি এক সপ্তাহের জন্য একটা পত্রিকা নেন, 1 সপ্তাহে একটা পত্রিকা নেন। এই একটা পত্রিকার মধ্যে আপনি এডিটোরিয়ালটা, এডিটোরিয়াল পার্ট আছে না, এডিটোরিয়াল, এই এডিটোরিয়াল পার্টটা আপনি 7 দিন মিলে পড়েন, ডেলি 10 লাইন করে পড়েন। এই 10 লাইনের মধ্যে 10টা নতুন শব্দ পাইলে এই নতুন শব্দগুলো আপনি একটা ডিকশনারিতে মার্ক করেন। এই 10টা শব্দের মিনিংটা কি, 10টা সেন্টেন্সের মিনিংটা কি, সেই মিনিংটা আপনি বোঝার চেষ্টা করেন। ইংরেজি এডিটোরিয়ালে ওনারা কিভাবে লিখতেছে এটা দেখেন। দেখেন আপনি যদি এটা করতে পারেন আপনার জন্য ভালো হবে। তবে ইংরেজি এই যে পত্রিকা পড়তেই হবে, মানে পত্রিকা না পড়লে আপনার চাকরি হবে না, বিষয়টা এরকম না। মানে ইংরেজি পত্রিকার কথা বলতেছি, বাংলা পত্রিকা আপনার পড়তে হবে কারণ আপনার সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। বাট ইংরেজি পত্রিকা আপনার পড়তেই হবে এরকম ম্যান্ডেটরি কিছু না। তবে যদি পড়তে পারেন আপনার ইংরেজি স্কিল অনেক বাড়বে, এটা এটা আমি আনডাউটেডলি বলতে পারি। এখন অনেকেই বলে আমি তো অনেকে কি করে দেখেন, ইংরেজি পত্রিকা না কিনে ওনারা লাইব্রেরিতে যান হচ্ছে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার এটা পড়ার জন্য। ভাই আপনি পানিতে না নামিয়ে কি সাঁতার শিখতে পারবেন সাঁতার শেখার বই থেকে? আপনার যত কিছুই করেন আপনার একই সাথে কি দরকার হবে, ইংরেজি পত্রিকা দরকার হবে। ইংরেজি পত্রিকাটা নিয়ে খুলেন, একটা এডিটোরিয়ালে 50 লাইন থাকলে তার মধ্যে 10টা লাইন একদিনে পড়ার, অথবা 10 লাইন না পারলে একদিন অন্তত 5 লাইন পড়েন। এই 5 লাইনের মধ্যে দেখবেন অন্তত পক্ষে 5টা নতুন শব্দ পাবেন। ওই শব্দগুলোর মিনিং বুঝেন, কিভাবে লিখতেছে খেয়াল করেন, ওই লেখা যেগুলো আছে এগুলোর মিনিংটা বোঝার চেষ্টা করেন। তাইলেই না আপনার পড়ার মানে আপনার জানার যে ডেপথটা সেটা বাড়বে, আপনার রিডিং স্কিলটা বাড়বে। ইংরেজিতে 4টা স্কিল: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং। আপনার চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রিডিং স্কিল এবং রাইটিং স্কিলটা। একই সাথে স্পিকিং স্কিল যেটা আছে সেটা ভাইভাতে কাজে দিবে। কাজে আপাতত আমার 2টা আইটেম খুব জরুরি, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। সো রিডিং যার ভালো তার রাইটিং অটোমেটিক ভালো হবে। ওকে, ব্রেকে লেক। ভালো থাকবেন সবাই। আজকে সেশন কেমন লাগলো, আপনাদের উপকার করতে পারলাম কিনা? ইংরেজি নিয়ে কোনো ইংরেজি প্রিপারেশন নিয়ে, প্রিলির প্রিপারেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাইতে পারেন। আর অবশ্যই সেশন কেমন লেগেছে, কোনো প্রবলেম ছিল কিনা সেটা ফিডব্যাক দিলেও কৃতার্থ হব। ভালো থাকবেন সবাই। আচ্ছা স্যার, সামনে বিসিএস রিটেন এক্সাম, এর মধ্যে ব্যাংকের প্রিপারেশন কিভাবে নিব? ব্যাংকের এক্সাম মেবি বিসিএস রিটেনের পরপর হবে। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ভাই, আপনার যেহেতু বিসিএস রিটেন এক্সাম তার মানে হচ্ছে আপনার বিসিএস প্রিলির অনেকগুলো পড়ে আপনার আসলে ক্লিয়ার আছে। আপনি এখন যেটা পড়বেন সেটা হচ্ছে বিগত ব্যাংকের যে বিগত প্রশ্নগুলো আছে, ব্যাংকের বিগত প্রশ্নগুলো বারবার করে অনুশীলন করেন। আপনি P2 এর ফেসবুক পেজটা যদি দেখেন, এখানে কিন্তু ডেইলি টার্গেট নামে একটা মানে কাজ দেওয়া হচ্ছে, ডেইলি টার্গেটে কিছু কাজ দেওয়া হচ্ছে। ওই কাজগুলো অ্যাটলিস্ট আপনি কি করার চেষ্টা করেন, একটু পিক করার ট্রাই করেন। ওই কাজগুলোতে কি কি কাজ দেওয়া হচ্ছে ডেইলি, ওই জিনিসগুলো একটু
দেখা ট্রাই করেন, তাইলে দেখবেন আপনার একটা প্রিপারেশনটা মোটামুটি গোছানো হবে। ফোকাসের জন্য কোন বই, আমি স্পেসিফিক কোনো বইয়ের কথা এখানে বলবো না ভাই। লাইব্রেরিতে যে বইগুলো প্রচলিত, যে বইগুলো আছে, বইগুলো ভালো, ওখান থেকে যে বইটার প্রেজেন্টেশন আপনার ভালো লাগবে ওই বইটা আপনি কিনতে পারবেন। ঠিক আছে? অবশ্যই আপনার প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন, একটু চ্যাটে লিখেন। যে প্রশ্ন আছে প্রশ্নটা একটু চ্যাটে লিখেন। আচ্ছা, পিটুয়ে 24 ব্যাচে আমরা যারা আছি তাদের পিটুয়ে 24 সাল ভিত্তিক লেকচার বই কিনে এক্সট্রা কোনো বইয়ের দরকার পড়বে নাকি হয়ে যাবে? সাজ্জাদ ভাই, একটা কথা শুরুতেই আমি বলেছিলাম, হয়তো আপনি শুনেছেন, সেটা হচ্ছে ভাই আপনি কত বেশি বই পড়তেছেন এটা চাইতে জরুরি হচ্ছে যে বইটা আছে সেটা আসলে কত পারফেক্টলি শেষ করতেছেন। যেই বইগুলো, লেকচার বুকগুলো আপনার কাছে দেওয়া হবে, ওই বইগুলো যদি আপনি একবার থেকে দুইবার শেষ হয়ে যায় আপনার, এর পরে আসলে যদি দরকার হয় তাহলে আপনার বই আপনি কিনতে পারেন, তবে ওই বইগুলো অন্তত দুইবার শেষ করার টেন্ডেন্সি নিয়েই পড়বেন। আশা করছি বিফল হবে না। ঠিক আছে? না, এই বুট ক্যাম্পে শুধু গাইডলাইন দেওয়া হবে, তবে রিটেন বিষয়গুলো পড়ানো হবে। প্রথমে প্রিলিতে আপনার কি কি পড়তে হবে সেই বিষয়ে, কারণ আপনার এখানে দেখবেন ক্লাস হচ্ছে 15টা ক্লাসে নিশ্চয়ই আপনাকে আসলে ইংলিশে এতগুলো যেগুলো বললাম এগুলো তো আসলে 15টা ক্লাসে, মানে একটা ক্লাসে আসলে পড়ানো সম্ভব না। প্রিলির গুলো গাইডলাইন হবে। আর আপনার হচ্ছে রিটেন পার্টে, রিটেন পার্টটাও গাইডলাইন বেসড, বাট কিছু আলাদা আলাদা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে দিয়ে দেওয়া হবে। না, পিছাবেন না, পিছাবেন না, পড়াশোনার মধ্যে থাকেন, পিছাবেন না। ফোকাস রাইটিং এ আমি কোনো বইয়ের নাম বলি নাই, বলেছি বাজারে প্রচলিত যে বইগুলো আছে সেই বইগুলো থেকে যে বইটা আপনার কাছে অপেক্ষাকৃত সহজ ভালো মনে হবে, উপস্থাপনা সুন্দর লাগবে, সেই বইটা কিনতে পারেন। ওকে। আসাদুজ্জামান ভাই, পত্রিকা পড়তে পারলে ভালো, তবে যদি পত্রিকা থেকে পড়াটা একটু ডিফিকাল্ট হয় আপনি যে কোনো একটা বই কিনে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন। বই থেকে প্র্যাকটিস করলে হচ্ছে ওগুলো গোছানো পাবেন আর কি, পত্রিকা থেকে হলে আপনার নিজে থেকে গুছিয়ে নিতে হবে। ফিনান আপনার হচ্ছে যারা বিজনেসের তারা হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেসটা, ব্যাংকের জন্য ফিনান্সিয়াল এক্সপ্রেসটা ইংরেজি পত্রিকা ক্ষেত্রে পড়তে পারেন, ডেইলি স্টার পড়তে পারেন। ঠিক আছে, এগুলো ভালো। ওকে। ট্রান্সলেশন আপনি এডিটোরিয়াল থেকে আপনি অনুবাদ করার ট্রাই করতে পারেন, অথবা বাজারে প্রচলিত ট্রান্সলেশনের বই আছে বেশ কয়েকটা, ওখান থেকেও দেখতে পারেন। তবে পত্রিকা থেকে অনুবাদ করতে পারেন, যেমন হচ্ছে কিছু সম্পাদকীয় বই আছে, বাজারে প্রচলিত কিছু সম্পাদকীয় বই আছে, ওগুলোতে কিন্তু ট্রান্সলেশন অনুবাদ মানে করা, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে দেওয়া থাকে, ওগুলোও পড়তে পারেন। ওগুলো পড়লে একটা কাজ হবে কি, আপনার একই সাথে দুইটা জিনিস হবে, সাম্প্রতিক বিষয়গুলো আসলে আপনার জানা হয়ে যাবে। ফোকাস রাইটিং এর ব্যাপারে আলাদা ক্লাস হবে, ওখানে ডিটেইল ডিটেল বলা হবে, কেমন? ভালো। ইনফিনিটি, ইনফিনিটি বেশ ভালো বই এটা। ফোকাস রাইটিং এর আহ, আমাদের কি ক্লাস নেবেন? আমি দেখি, দেখা যাক, সময় টাইম হইছে জয় দাদা, কি ক্লাস নিব সেটা। দুদক বা অন্যান্য নন ক্যাডার পরীক্ষাগুলোর ক্ষেত্রে ব্যাংক প্রিপারেশন কেমন হেল্প করবে? যথেষ্ট হেল্প করবে। আহ এক্ষেত্রে হচ্ছে আপনার ওই জিকেটা একটু আলাদা করে পড়তে হয়, তবে প্রিপারেশন নিলে ভালো করতে পারবেন। দুদক বা এগুলোতে ভালো করার যাবে ব্যাংক প্রিপারেশন নিলে, কারণ এখানে আপনার ম্যাথ এবং ইংলিশ এত বেশি ভালো স্কিল হবে আপনার, বেশ ভালো করতে পারবেন। তবে দুদকের পরীক্ষাতে আসলে কম্পিউটার স্কিলটাও জরুরি। কম্পিউটার মানে আপনার হচ্ছে কি প্র্যাকটিক্যাল স্কিলটা আর কি, এটা মাথায় রাখবেন। ওকে। আচ্ছা, যে লেকচার বুক আছে ক্লাস স্লাইডের অনেক তথ্য থাকে না। আচ্ছা শুনেন, লেকচার বুকে যে তথ্য আছে সেটা দিয়েই যদি স্লাইডটা হয়, তাহলে স্লাইড এবং লেকচার বুকের মধ্যে আপনি বাড়তি কি পাচ্ছেন আসলে? তাই না? বাড়তি আসলে আপনি কি পাচ্ছেন? কিছু তো এক্সট্রা থাকা উচিত। আপনি লেকচার বুক প্লাস হচ্ছে ক্লাস যে করবেন, ধৈর্য ধরে যে ক্লাস করবেন, এটা ইন্টেনশনালি ক্লাস, লেকচার বুকে, ক্লাস লেকচারে কিছু আলাদা তথ্য থাকে যাতে আপনি ক্লাস করেন। একটা কথা মনে রাখবেন, আমরা যেগুলো শুনি সেগুলো মনে থাকে বেশি, কাজেই ক্লাসটা যাতে আপনি করেন, ক্লাসটা যাতে আপনি শুনেন, সেই জন্য কিছু বাড়তি ইনফরমেশন আসলে ক্লাসে দেওয়া হয়। আহ, এটা আসলে রিফাত ভাই, আপনার আসলে কন্ডিশন কিরকম বা কতদিনের প্রিপারেশন সেটা তো আমি জানি না, তো এই শর্ট টাইমে আসলে আপনি আগে কি পড়েছেন সেটা না জানলে আসলে আমার এটা সম্পর্কে যদি আমি বলি যে হ্যাঁ পসিবল, তাইলে আসলে ডিফিকাল্ট হবে। তবে যদি আপনার আগে প্রিপারেশন থাকে, এখন যদি আপনি এখনো যে সময়টা আছে এটাও যদি আপনি সিরিয়াসলি পড়াশোনা করেন, ইম্পসিবল না। না, ব্যাংকের আইটি সেক্টরের সাবজেক্টিভ, সাবজেক্ট বেসড ইয়া আছে, এগুলোর পাশাপাশি সাবজেক্টিভ থেকে আপনার হচ্ছে কি পরীক্ষা দিতে হবে, ইয়ে করতে হবে আর কি। ও, ঠিক আছে। তাদের ডেলি পড়ার রুটিনটা কেমন হবে? রিফাত ইসলাম, এই ডেলি পড়ার রুটিনটা কিন্তু প্রত্যেক দিন পিটু এর ফেসবুক পেজে আপনার আপলোড করা হচ্ছে, প্রত্যেক দিন আপলোড করা হচ্ছে। আপনি পিটু এর ফেসবুক পেজটা দেখেন, ডেলি পড়ার বিষয়টা কিভাবে অ্যাড করা হচ্ছে ওখানে কিন্তু দেওয়া আছে, সবকিছুই কিন্তু ওপেন করা। না, আহ, এখন শর্ট টাইমের জন্য ভোকাবুলারি ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমি বলবো শুধু বিগত সালের প্রশ্ন পড়েন। এখন এই সামনের পরীক্ষার জন্য যদি চিন্তা করেন তাহলে কেবল বিগত সালের প্রশ্ন পড়েন। 24 সালের বিগত পরীক্ষা সময় আছে, অনেক 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 লম্বা সময় পাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। কালকে খুব সম্ভবত বাংলার সেশনটা থাকবো, বাংলা সেশনে থাকবো আপনাদের সাথে। সো ততক্ষণ পর্যন্ত আশা করছি আমরা ভালো থাকবো।